ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ ওয়ান পিস। আজকের ভিডিওতে আমরা ড্রাম আইল্যান্ড আর্ক অর্থাৎ এপিসোড 78 থেকে 91 এর স্টোরি সম্পর্কে দেখব। আগের পর্বে আমরা দেখেছিলাম লিটল গার্ডেন আর্ক অর্থাৎ এপিসোড 70 থেকে 77 এর স্টোরি। তো তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা আগে দেখে নাও, লিংক ডেসক্রিপশনে থাকবে। বাট এই ভিডিওটা দেখার আগে আমি অবশ্যই তোমাদের সবাইকে আগে রেকমেন্ড করবো যে আগে ওয়ান পিস দেখা শুরু করতে, তাহলে তোমরা এই ভিডিওগুলো আরো বেশি এনজয় করতে পারবা। আর যারা অলরেডি দেখেছো তাদের জন্য তো এটা অনেক সুন্দর একটা রিক্যাপ হয়ে যাবে। কিন্তু এই ভিডিওটা শুরু করার আগে আমি আবারও একটা কথা বলে দিতে চাই যে আমি ওয়ান পিস অলরেডি আগে থেকে দেখেছি এবং অনগোয়িং এপিসোডেই আছে, কিন্তু তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাতে যে আমার আবার ওয়ান পিস প্রথম থেকে দেখা হচ্ছে। তাই যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলো। তোমাদের প্রত্যেকটা কন্টিনিউ করার কমেন্ট আমাকে এত বড় সিরিজ নিয়ে ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে। তবে তোমাদের মধ্যে যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে প্রায় 88% লোকে আমাকে সাবস্ক্রাইব করো না। তাই যদি তোমরা এই ভিডিওগুলো দেখে থাকো এবং তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে করে আমরা বাংলাদেশে অনেক বড় একটা অ্যানিমে কমিউনিটি তৈরি করতে পারি, এবং বেল আইকনও ক্লিক করো যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো অনেক কথাই বলে ফেললাম, সো উইদাউট ওয়েস্টিং নো টাইম লেটস বিগিন। প্রথমে গোয়িং ম্যারিকে দেখানো হয়, যেখানে লুফি এবং উসব ওরা বলতে থাকে যে গাইস শোনো, আমরা একদিন এলবাফে অবশ্যই যাব, যেখানে জায়ান্টসরা থাকে, ভিলেজ অফ ওয়ারিয়র। লুফি আর উসব চিল্লাতে থাকে আর নামি বলে এরা এত এনার্জি পায় কোথা থেকে। ওর অনেক এক্সস্ট ফিল হয়। নামি ভিভিকে ইটারনাল পোস্টটা দেয় আর বলে যে জলদি আমরা এলাবাস্টায় পৌঁছায় যাব, তো চিন্তা করো না। ভিভিও বলতে থাকে যে এলাবাস্টায় দ্রুত পৌঁছানো ওর জন্য যে কতটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ও যদি সঠিক টাইমে না যায় তাহলে ওদের কিংডমটা পুরো একটা সিভিল ওয়ারে ধ্বংস হয়ে যাবে, আর ওই শুধুমাত্র এটাকে আটকাতে পারবে কারণ ওই আসল সত্যটা জানে। এদিকে সানজি তখন ওদের জন্য খাবার নিয়ে আসে। লুফি, উসব এবং কারু লোল পড়তে থাকে আর বলে তোমাদের খাবার রান্না করে আছে, যাই খাও, আর ওরা দৌড় দেয়। এদিকে আমাদের সিগমা জোরো তো একদম একটা আলাদা জগতেই আছে। দেখা যায় ও আয়রন পাম্প করতেছে, যেখানে ভাবতে থাকে যে ও এখন অনেক ইউআইমো, যদিও শুধুমাত্র মোম গুলো কাটতে পারতো তাহলে এত কিছু হয়তো হতো না। আর এই বলতে বলতে ও 600 বার পাম্প করে ফেলে, যেখানে দেখা যায় একটা আয়রনের ওজনে 100 কেজি করে, অর্থাৎ টোটাল 500 কেজি ওজন উঠাচ্ছে। এদিকে এলাবাস্টা কিংডমের স্যান্ডি আইল্যান্ডে মিস্টার 2 একে বন ক্লেকে দেখানো হয়, যে মিস্টার 0 অর্থাৎ বসের অর্ডারে মিস্টার 3 কে জায়গা থেকে একদম সরাতে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে নামিকে দেখানো হয় যে ভিভিকে বলে ভিভি আই এম সরি, আমার একটু রেস্ট নেওয়া লাগবে। ভিভি বলে সমস্যা নাই, তুমি যাও, যে রেস্ট করো, সবকিছু ঠিকঠাকই আছে। নামি উঠে দাঁড়াতে যায় কিন্তু তখনই পড়ে যায় এবং ওর অবস্থা অনেক বেশি খারাপ মনে হয়। ভিভি এসে চেক করে আর দেখে ওর শরীর অনেক গরম হয়ে আছে। ভিভি তখনই সবাইকে ডাক দেয় আর বলে যে নামি অনেক অসুস্থ, ওর অনেক জ্বর আসছে। সানজি কাঁদতে থাকে আর ওরা নামিকে রুমের মধ্যে নিয়ে এসে শোয়ায় দেয়। ভিভি বলে নামির সাথে কেন এরকম হচ্ছে সেটাও ক্লিয়ারলি জানে না, কিন্তু এরকমটা হওয়া নর্মাল হতে পারে, কারণ এখানে এক এক আইল্যান্ডে এক এক রকমের আবহাওয়া থাকে। এরকম অনেক কাহিনী আছে যেখানে অনেক নটোরিয়াস পাইরেটসরা জ্বর এবং ঠান্ডার কারণে শেষমেশ মারা পর্যন্ত গিয়েছে। লুফি সানজিকে অনেক মাংস রান্না করে দিতে বলে, যে মাংস খেলে ঠিক হয়ে যাবে। সানজি বলে মাংসতে অনেক প্রোটিন আছে যেটা মানুষের শক্তি যোগাতে সাহায্য করে, তো আমি ওর জন্য আরো ভালো খাবার রান্না করতে পারি যেটাতে ও এনার্জি পেতে পারে, কিন্তু এটাতে যে ও ঠিক হয়ে যাবে এর কোনো গ্যারান্টি নাই। তাছাড়া আমার ভালো রান্না করায় যদি কোনো পার্থক্য আনতো তাহলে ও কখনো অসুস্থই হতো না, কারণ আমি নামিকে খাওয়াই বেস্ট থেকে বেস্ট কোয়ালিটির খাবার, সবকিছু একদম ফ্রেশ এবং টাটকা জিনিস দিয়ে বানানো। নামি এবং বিবির জন্য বেস্ট খাবার বানানোর পরে আলতু ফালতু যে লেফট ওভার পড়ে থাকে সেগুলোর তৈরি খাবারই তোমরা সবাই খাও। উসব যেতে যায় কিন্তু লুফি বলে কিন্তু আমারও তাও মজা লাগে। সানজি বলে আমি এই ক্রুতে যতদিন আছি নামি বেস্ট থেকে বেস্ট নিউট্রিশিয়াল যুক্ত খাবার খাবে। এখন আমি জানি ভিন্ন ভিন্ন রোগে বিভিন্ন রকমের আলাদা আলাদা খাবার খায়, কিন্তু নামির আসলে কি হয়েছে এবং কিরকম খাবার লাগবে তার জন্য নামে একটা ভালো একটা ডাক্তারের দ্বারা ডায়াগনোসিস করা দরকার। এদিকে ভিভি চেক করে দেখে যে নামির প্রায় 104 ডিগ্রি জ্বর। উসব বলে আমরা তো এলাবাস্টা কিংডমে যাচ্ছি, সেখানে হয়তো ভালো কোনো ডাক্তার থাকতে পারে। ভিভি বলে আমি জানি না, আমাদের ওইখানে যেতে হয়তো আরো প্রায় সপ্তাহখানেক লাগতে পারে, আর এটা অনেক বেশি। ভিভি ওদেরকে এটাও বুঝায় যে এভাবে যদি ওর জ্বর চলতে থাকে তাহলে নামির অবস্থা অনেক খারাপ হয়ে যাবে এবং ও মারাও যেতে পারে। এরকম এত বেশি জ্বর হওয়া কোনো নর্মাল কিছু না, এটা কোনো ইনফেকশনের কারণেও হতে পারে। ওরা সবাই ফ্রিকড আউট হয়ে যায় যে নামি মারা যাবে। ওরা চিল্লায় চিল্লায় বলে আমাদের ডাক্তার খুঁজতে হবে। ভিভি ওদেরকে চুপ করতে বলে, কিন্তু নামি তখন উঠে পড়ে আর বলে আমি ঠিক আছি। লুফি চিল্লায় বলে ও ঠিক হয়ে গেছে। উসব ওর মাথায় বাড়ি দেয় আর তখন নামি ভিভিকে ওর ডেস্কের ডয়ারে একটা নিউজ পেপার আছে ওটা নিয়ে আসতে বলে। এদিকে জোরো বাইরে বসে জাহাজ কোন কোর্সে যাচ্ছে ওটা দেখতেছে, আর ভিভি পরে নিউজ পেপার পরে শকড হয়ে যায়। ভিভি দেখে যে এলাবাস্টা কিংডমের অবস্থা একদমই খারাপ, যেখানে এক ধরনের কোল্ড ওয়ার শুরু হয়ে গেছে, যেখানে প্রায় 6000 সৈনিক এবং 4000 রেবেলস এর মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। আর জলদি
জলদি যদি কিছু না করা হয় অ্যালাবাস্টার কিংডম একবারে শেষ। আর যে পেপারটা ওরা দেখছে সেটা প্রায় 3 দিন আগে। ওরা সবাই বুঝতে পারে যে অ্যালাবাস্টার কিংডমের অবস্থা কতটা খারাপ। এখন বলে নামি, তাহলে তোমাকে জলদি ঠিক হওয়া উচিত। না বলে আমি ঠিক আছি, ওই থার্মোমিটারে হয়তো ঝামেলা আছে। এত বেশি ডিগ্রি পরিমাণে জ্বর কার বা হবে, হয়তো হিট স্ট্রোক বা সানস্ট্রোকের জন্য এরকম হচ্ছে। আর তাছাড়া আমাদের ডাক্তার খোঁজার টাইমও নাই, আমাদের সোজা অ্যালাবাস্টার যেতে হবে। আর নামি ওই রুম থেকে বের হয়ে যায়। লুফি বলে ও তো অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে। উসব বলে না, ও ভান করতেছে। নামির অবস্থা এদিকে খারাপ থাকে, আর এদিকে ভিভি যেন চিন্তায় মরে যাচ্ছে যে জলদি যদি কিছু না করা হয় আর ও যদি এই যুদ্ধটা না আটকাতে পারে তাহলে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ লোক মারা যাবে আর ক্রকোডাইল পুরো অ্যালাবাস্টার কিংডম কবজা করে নেবে। লুফি বলে অ্যালাবাস্টার কিংডমে মিলিয়ন মিলিয়ন লোক আছে, ওয়াও। ওরা বুঝতে পারে যে ভিভির কাঁধে কত বড় একটা বার্ডেন আছে। এদিকে নামি এসে দেখে যে ওরা ভুল পথে যাচ্ছে। ও জোরোকে জিজ্ঞাসা করে, জোরো তুমি কি করছো, তোমার কি বলছিলাম? জোরো বলে কি, তুমি তো আমাকে সোজা চলে যেতে বলছিলে। নাই বলে হ্যাঁ, রাইট অ্যাঙ্গেলে সোজা যাবা। এই ইটার্নাল পোস্টটা দেখো, এটা কি বলতেছে? জোরো বলে আমার ওটা দেখার প্রয়োজন নাই, আমি ওই সামনে বড় ক্লাউডটাকে আমার গাইড হিসেবে চুজ করছি। নামি জোরোর উপর চিল্লা ওঠে, কিন্তু ওর মাথা ধরতে থাকে। নামি তখন লক্ষ্য করে যে বাতাস চেঞ্জ হয়ে গেছে। জোরো বলে কি বলতে চাও? আবহাওয়া তো অনেকক্ষণ ধরে ঠিকঠাকই আছে। নাই বলে সবাইকে এখানে আসতে বলো। সবাই পরে চলে আসে। সানজি বলে কি হয়েছে নামি, এখানে তো কত সুন্দর আবহাওয়া আছে। নামি বলে বাতাস, সামনে একটা পাওয়ারফুল বাতাসের স্রোত আসতেছে, হয়তো কোনো ঘূর্ণিঝড় হবে আর আমাদের ওইটা পার করে চলে যেতে হবে। তখন লুফি এসে নামের কপাল ধরে এবং ওর হাত পুড়ে যায়। লুফি বলে তুমি তো আগুনের মতো গরম হয়ে আছো, তোমাকে ডাক্তার দেখাতে হবে। নামি বলে এটাই আমার নর্মাল টেম্পারেচার, আর এখন চুপ করো এবং ঠিকঠাক মতো জাহাজাকে নিয়ে যাও। সবাই নামিকে বোঝাতে থাকে, কিন্তু নামিও জিদ ধরে থাকে যে ও ঠিক আছে এবং সামনে আগায় যেতে বলে, এবং ওর কথায় সবাই শিপ সামনে আগায় নেওয়ার প্রস্তুতি নেয়। এদিকে ভিভি তখন বেরিয়ে আসে এবং লুফির ক্রুদের বলে যে আমি হয়তো এখানে একটা প্যাসেঞ্জার, কিন্তু আমি একটা রিকোয়েস্ট করব। আমার হোমল্যান্ড একদম ভেঙে যাওয়ার পথে এবং প্রতিটা মিনিট এখানে কাউন্ট হচ্ছে, তাই আমি চাইবো যত দ্রুত সম্ভব অ্যালাবাস্টার কিংডমে যেতে। না বলে অফকোর্স আমরা যাবো, যেরকমটা আমরা প্রমিস করেছি। ভিভি তখন বলে ঠিক আছে, তাহলে ডিসিশন হয়ে গেছে, আমরা আশেপাশে প্রথমে কোন একটা আইল্যান্ডে যাই। প্রথমে আমাদের নামিকে আবার সুস্থ করতে হবে, তারপর আমরা অ্যালাবাস্টার দিকে যাবো। আফটার অল আমাদের নামিকে প্রয়োজন হবে এই জাহাজটাকে টপ স্পিডে নিয়ে যাওয়ার জন্য। লুফি বলে রাইট, নামির মতো এই শিপ কেউ চালা নিয়ে যেতে পারবে না। ভিভি বলে আমরা যত তাড়াতাড়ি নামিকে সুস্থ করাবো তো তাড়াতাড়ি আমরা অ্যালাবাস্টার কিংডমে যেতে পারবো, নাহলে আমরা এই সমুদ্রের মধ্যেই ঘুরপাক খেতে থাকবো। নামি এসে ভিভিকে থ্যাংক ইউ বলে এবং সরি জানায় যে ও হয়তো দাঁড়ায় থাকতে পারতেছে না। লুফি তখন চিল্লা ওঠে, ও দেখো এটা কি, এটা একটা সাইক্লোন, তো হিউজ। ওরা বলে আমরা তো এদিকেই যাচ্ছিলাম। ওরা বলে নামের কথা মতো যদি আমরা জাস্ট না ঘুরে ফেলতাম তাহলে আমরা স্ট্রেট ওই সাইক্লোনের দিকে যেতে থাকতাম। ওরা দেখে একদমই বাজে অবস্থা আর ওরা কোন রকম এটা থেকে বেঁচে গেল। পিভি তখন অবাক হয়ে যায় আর মনে মনে বলে যে গ্র্যান্ড লাইনের মধ্যে তো এরকম সাইক্লোন প্রেডিক্ট করা একদমই প্রায় ইম্পসিবল, কোনো ন্যাভিগেটরই এটা করতে পারে না, কিন্তু কোনোভাবে নামই করে দেখাইছে, যেখানে অবভিয়াসলি ও কোনো জিনিসপাতিরও ইউজ করে নাই। তার মানে ও ওয়েদার গুলো ওর নিজের বডিতে প্রেডিক্ট করতেছে, যেখানে ওর এত অবস্থা খারাপ যা একদমই অবিশ্বাসযোগ্য, যেন এটা একটা মিরাকল। পরে লুফি বলে অলরাইট, তো চলো সবাই নামির জন্য একটা ডাক্তার খুঁজি। আর ওরা সাইক্লোন পার করে সামনে চলে যায়। পরের দিন হঠাৎ বরফ পড়তে থাকে, নামির অবস্থাও খারাপ। এদিকে লুফি জোরোকে চিল্লায় বলে কোনো ডাক্তার কি দেখলে? জোরো বাইনোকুলার দিয়ে দেখতে থাকে আর হঠাৎ আজব একটা জিনিস দেখে আর ওদের জিজ্ঞাসা করে গাইস, মানুষকে পানিতে দাঁড়ায় থাকা দেখলে তুমি কি বলবা? লুফি বলে কি এটা কি আসলে পসিবল? জোরো বলে তাই তো, সামনে এটা কি? আর ওরা ঘুরে তাকায় আর ওরা কিছুক্ষণ লক্ষ্য করে দেখে যে একজন আসলে পানির উপর দাঁড়ায় আছে আর ওই লোকটাও ওদের দিকে তাকায় আছে। ওই লোকটা ওদেরকে হ্যালো জানায় আর বলে আজকে অনেক হাড় কাঁপানোর শীত তাই না? ওরা বলে হ্যাঁ, আজকে ভালোই হাড় কাঁপানো ঠান্ডা। ওই লোক বলে আসলেই? তখন ওরা একে অপরের উপর আবার আচমকা তাকায়। তখনই একজন অর্ডার দেয় আর লুফি শিপের সামনে অনেক বড় একটা পাইরেট শিপ পানির নিচ থেকে উপরে উঠে যায়। ওরা দেখে একটা পাইরেট শিপ যেটা ওদের শিপের তুলনায় অনেক গুণে বড় এবং পুরা শিপে ওই পাইরেট ক্রুয়ের সোলজার দিয়ে ভরা। সানজি তখন ভিভিকে বলে ভিভি তুমি এখানে থাকো, আমি আসতেছি। আর বের হয়ে বলে এখানে কি হচ্ছে? আর ও নিজের বিড়ি ধরায় আর বলে তো কি হচ্ছে এখানে? ভিভি বলে ওয়েল, আমাদের উপর অ্যাটাক করা হয়েছে আর এখনো বরফ পড়তেছে আর দেখানো হয় ওদের সবাইকে বন্দুক তাক করানো হয়েছে। সানজি বলে ওয়েল ইয়া, আমি কিছুটা বুঝতেই পারতেছি। আর তখনই ওই বড় পাইরেট শিপের ক্যাপ্টেনকে দেখানো হয় যে ব্লিকিং পাইরেটস এর টিন প্লেট ওয়াপুল, যে ওদের
সামনে একটা ছুরি কামড়ায় খেয়ে ফেলে। ওরা বলে যে কি অবস্থা। ওয়াপল তখন ওদেরকে জিজ্ঞাসা করে, তো আমার লোকরা এবং আমি ড্রাম কিংডমের দিকে যেতে যাচ্ছিলাম, তোমাদের কাছে কি ওই আইল্যান্ডের কোনো ইটারনাল পোস্ট বা লক পোস্ট আছে? সানজি বলে, না, আমাদের কাছে ওই আইল্যান্ডের কোনো লক পোস্ট নাই, আর আমি কখনো এই ড্রাম কিংডমের সম্পর্কে তো শুনিও নাই। তখন ওয়াপল বলে, যেটা দুঃখজনক যে তোমাদের কাছে লক পোস্ট নাই, তো এখন হয়তো এরা বললে তোমাদের শিপে যে ট্রেজার গুলো আছে সেগুলো দিয়ে আমাকে সেটেল করতে হবে। আর প্রথমত আমার অনেক ক্ষুধা লাগছে। আরো ওদের সামনে ওদের জাহাজ কামড়ায় খেতে থাকে। ওরা সবাই চেতে যায় এবং লুফি ওদের সোলজারকে মারে, আর ওয়াপলের সোলজাররা ওদের উপর শুট করতে থাকে। এদিকে ওয়াপলের বাকি অর্ধেক গ্রু ওদের নিজের জাহাজ দাঁড়িয়ে এসব শো দেখতে থাকে। এদিকে সানজিরো সকল সোলজারদের মারতে থাকে, আর লুফি ডাইরেক্ট ওয়াপলের কাছে যায়। ওয়াপলের সোলজাররা বলে, তুই কি বকচোদা, তুই নিজেই ওয়াপলের সামনে আগায় গেছস, এখন তোরে কেউ বাঁচাতে পারবে না, আর এখন তুই দেখবি মাঞ্চ মাঞ্চ ফ্রুটের পাওয়ার। আর ওয়াপল লুফির বডি কামড়ায়। ভিভি তখন বের হয়ে আসে আর বলে, যেখানে কি হচ্ছে? আর এদিকে লুফির হাত তো অনেক দূরে লম্বা হয়ে থাকে, যেখানে লুফির হাত আবার ওর কাছে এসে ওয়াপুলকে অ্যাটাক করে দূরে আকাশে উড়ায় দেয়। ওয়াপুলের সোলজার্সরা একদম ফ্রিকড আউট হয়ে যায় যে ওয়াপুলকে ও সমুদ্রে ফালাই দিচ্ছে, আর জলদি ওকে বাঁচাইতে হবে, ও একটা ডেভিল ফ্রুট ইউজার, তাই ও সমুদ্রে সাঁতার কাটতে পারে না। ওয়াপুলের সকল সোলজার্স জলদি লুফি শিপ থেকে ওদের শিপে চলে যায় এবং বলে, তোদের সাথে আমরা পরে দেখে নেব, এখন ওয়াপুলকে বাঁচানো জরুরি। আর ওরা ওয়াপুলকে বাঁচাতে চলে যায়। উসব বলে, ওয়াও, এরা একদম ক্রেজি। ওই ময়লার ডিব্বারে কি বলতেছিল জানি ওয়াপল? সানজি বলে, ছাড়ো এর কথা। এদিকে ভিভি ওয়াপলের নাম এবং ওর চেহারা দেখে ভাবতে থাকে যে আমি এরা হয়তো চিনি, কিন্তু কিভাবে এবং কোথায় দেখছি। এদিকে পরে সন্ধ্যা হয়ে যায়, নামের অবস্থা খারাপ থাকে। লুফি বলে, আমি জানি, পরে পানিতে চুবাও, তাইলে ও ঠান্ডা হয়ে যাবে। সানজি আর ভিভি তখন লুফিকে মাইট দেয়। ওরা পরে ওদের জাহাজ অ্যাঙ্কর করে, কারণ নামিকে ছাড়া রাতের বেলা ওরা কোথাও যেতে পারবে না। নামি জেগে ওঠে এবং দেখে যে সবাই ওর রুমেই ঘুমাচ্ছে। সানজি দিকে রাতে পাহারা দিচ্ছে। নামি ওদের দেখে আবার ঘুমায় পড়ে। উসব পরে ভোরবেলা উঠে পড়ে এবং গোয়িং ম্যারিকে ঠিক করতে থাকে। পরে সকাল হয়ে যায়। সানজি উসবকে জিজ্ঞাসা করে যে এই জায়গাটাকে একদমই আজব, শান্ত এবং অনেক ঠান্ডা মনে হচ্ছে না? গ্র্যান্ডল্যান্ড আসলে অনেক আজব। বিবি এসে বলে, হয়তো আশেপাশে কোনো একটা আইল্যান্ড আছে। ও বলে, পুরা গ্র্যান্ডল্যান্ডের মধ্যে সচরাচর 4 ধরনের আইল্যান্ড পাওয়া যায়: সামার আইল্যান্ড, স্প্রিং আইল্যান্ড, অটাম আইল্যান্ড আর উইন্টার আইল্যান্ড। প্রতিটা আইল্যান্ডে নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট সিজন থাকে, আর গ্র্যান্ডল্যান্ডে ট্রাভেল করার সময় অ্যাটলিস্ট 16 রকমের প্যাটার্নের আবহাওয়া পাওয়া যায়, যেখানে সামার আইল্যান্ডে সামারই থাকে আর উইন্টার আইল্যান্ডে উইন্টার। কিন্তু এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে যাওয়ার সময় আবহাওয়ার মিক্সচারের কারণে আলাদা রকমের প্যাটার্ন সৃষ্টি হয়। তাছাড়া মাঝে মাঝে বেশ কিছু এক্সেপশনও থাকতে পারে, যার কারণে একদম আনইউজুয়াল অন্য রকমের আবহাওয়াই পাওয়া যেতে পারে। ওসব বলে, আমি হয়তো বুঝতে পারছি, গ্র্যান্ড লাইনে একটা আইল্যান্ডের পর পর আরেকটা আইল্যান্ড আছে, আর এই জন্য এই সমুদ্রে কিরকম আজব রকমের ওয়েদার প্যাটার্ন আছে। বি বলে, কারেক্ট। আর তুমি যত একটা আইল্যান্ডের কাছে যাবা তত আশেপাশের আবহাওয়া শান্ত হওয়া শুরু করবে। জন্য সানজি, তুমি কি আশেপাশে কোনো আইল্যান্ড খুঁজে পাচ্ছ? সানজি বলে, হ্যাঁ, সামনেই একটা আইল্যান্ড আছে। লুফি সানজির কথা শুনে এক্সাইটেড হয়ে যায়, আর জোরো ওকে ওইখান থেকে যাইতে বলে। লুফি এক্সাইটেড হয়ে যায় আর দেখে যে স্নো, অর্থাৎ স্নো আইল্যান্ড। সানজি বলে, দাঁড়াও দাঁড়াও, এতটুকু বলে দিই যে আমরা একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি না, আমরা নামের জন্য ডাক্তার খুঁজতে যাচ্ছি। এদিকে ওসব ভয় পেতে থাকে যে ওই জায়গায় কোনো স্নো মনস্টার নাই তো। লুফি ওর এক্সাইটমেন্ট দেখাতে থাকে আর ওসব ওর ভয়। ওরা আইল্যান্ডের কাছাকাছি পৌঁছায় যায়, যেখানে ওরা আইল্যান্ডের মধ্যে অনেক আজব রকমের পাহাড় দেখে, আর ওরা আইল্যান্ডের ভিতর ঢুকতে থাকে। তখন ওসব আবার লুফিকে জিজ্ঞাসা করে যে, হে লুফি, তোমার কি ঠান্ডা লাগতেছে না? লুফি তখন রিয়েলাইজ করে, বলে, আরে তো আসলেই ঠান্ডা লাগতেছে। ওরা আইল্যান্ডের এক কিনারে এসে দাঁড়ায় এবং ওরা ডাক্তার খোঁজার জন্য রেডি। তখন ওইখানে অনেক লোক চলে আসে আর বলে, এখানে দাঁড়াও পাইরেট। ওদের সবার হাতে বন্দুক থাকে। ওদের মধ্যে একজন সামনে এগিয়ে আসে আর বলে, আমি তোমাদের একবারই বলবো, তোমাদের মতো লোকরা এখানে ওয়েলকাম না, এখান থেকে এখনই চলে যাও। লুফিরা বলে, আমরা এখানে শুধু একজন ডাক্তারের জন্য আসছি, আমাদের একজন আছে যে অনেক সিক। ওইখানকার লোকরা বলে, তোমাদের এর চেয়ে ভালো করতে হবে, আমরা এই পুরানো ট্রিক্সে এত সহজে ফাঁসবো না, এটা আমাদের আইল্যান্ড, আমরা এখানে কোনো ফিল্থি পাইরেটসদের আস্তানা দিব না, এখান থেকে এখনই চলে যাও, তাহলে আমরা গোলাগুলি শুরু করে দিব। সানজি বলে, গ্রেট, আমরা তো হ্যালো বলতে পারলাম না, আর এরা অলরেডি আমাদের হেড করে। আর তখনও ওদের মধ্যে একজন গুলি শুরু করে দেয়। সানজি যেতে যায় এবং ওদের উপর অ্যাটাক করতে যায়। তখন ভিভি এসে সানজিকে আটকায়, আর তখনই আরেকটা গুলি শুট হয়ে যায় আর ভিভি ওইখানেই পড়ে যায়। ভিভি পড়ে যায়, লুফি অনেক চেতে যায় এবং ওদের উপর আক্রমণ করতে যায়, কিন্তু ভিভি তখনই লুফিকে আটকায়, যেখানে ভিভি ওর হাতে গুলি খেয়েছে আর লুফিকে বোঝায় যে লড়াই সবকিছুর সলিউশন না। ভিভি ওদের সামনে মাথা ঝুঁকায় আর বলে, ঠিক আছে, আমরা ল্যান্ড করব না, আমাদের শুধুমাত্র একটা ডাক্তার দরকার, তাই প্লিজ যদি সম্ভব হয় তাহলে আমাদের এখানে একটা ডাক্তার পাঠান, আমাদের ফ্রেন্ড অনেক অসুস্থ। ভিভি এর সাথে সাথে
সাথে লুফিকেও বলে যে যদি তুমি মনে করো সবকিছু ফাইট করে সলিউশন করা সম্ভব তাহলে তুমি এই শিপের ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখো না। লুফি ভিভির হাত থেকে পর রক্ত দেখতে থাকে এবং নামির কথাও ভাবে আর বলে ইউ আর রাইট। আর লুফিও পরে মাথা ঝুঁকায় আর ডাক্তারের জন্য অনুগ্রহ করে। এখন ওইখানে ডাল্টন যে ওই জায়গায় রয়্যাল গার্ড থাকে সে লুফিদের বলে যে ঠিক আছে আমার পিছে আসো, আর ওদেরকে টাউনের দিকে নিয়ে আসে। আর নিয়ে আসার সময় ওদেরকে বলে যে এই পুরা জায়গায় একটাই মাত্র ডাক্তার আছে যাকে সবাই এখানে উইচো বলে। সানজি তখন বলে আজব, এই জায়গার নামটা কি? ডাল্টন বলে এই জায়গার এখন আপাতত কোনো নাম নাই। তখনই ওদের সামনে একটা ভাল্লুক চলে আসে, ওসব ভয় পেয়ে যায় আর বলে সবাই মরার অ্যাক্টিং করো। ডাল্টন তখন বলে এটা একটা হাইকিং বিয়ার, এরা বিপজ্জনক না, তবে এদেরকে বাও করে সম্মাননা দিতে ভুলো না। ডাল্টন পরে ওদেরকে নিয়ে আসে। এখন লুফির শিপের সবাই তো এখানে চলে যায় আর শিপের এখানে থাকে জোরো এবং কারু, যেখানে জোরো ঠান্ডায় ট্রেনিং করতে থাকে। ওরা সবাই পুরো টাউনে চলে আসে। তখনই ওদের সামনে একটা মোটকা মহিলা আসে। তখন লুফি আর সব ওইটাকে ভাল্লুক মনে করে মাথা বাও করে। ডাল্টন পরে ওদের করে বাসায় নিয়ে আসে এবং ওই উইচের সম্পর্কে বলা শুরু করে। ডাল্টন তখন বলে যে তোমরা কি এখানে সব থেকে টলেস্ট মাউন্টেনটা দেখতেছো? ওইখানে একটা ক্যাসেল আছে আর ওই ক্যাসেলটা নিজের রাজা হারিয়ে ফেলেছে আর ওখানে এখন ওই উইচটা থাকে। সানজি বলে কি এত উপরে একটা ক্যাসেলের মধ্যে ডাক্তার থাকে, আমাদের যেভাবে হোক তাকে এখানে ডেকে নিয়ে আসতে হবে। কিন্তু ডাল্টন বলে আনফরচুনেটলি তার সাথে কমিউনিকেশন করার কোনো ওয়ে নাই। সানজি বলে কি এ কেমন ডাক্তার? ডাল্টন বলে সে তো এমনিতে অনেক ইমপ্রেসিভ একটা ডাক্তার, যেখানে তার বয়স মনে হয় এখন প্রায় 140 বছর। আর সে যখন তার মন চায় তখন সে মাউন্টেন থেকে নিচে নেমে আসে আর তখন সে এই শহরের লোকদের ট্রিট করে। আর তারপর এখান থেকে সে যখন চলে যায় তখন সে যাদেরকে ট্রিট করেছে তাদের কাছ থেকে যে কোনো কিছু নিয়ে যেতে পারে, সেটা খাবার হোক, তাদের বাড়ি হোক বা যে কোনো অ্যাসেট হোক না কেন। এবং লুফি বলে এরা তো শুনে শুনে কিছুটা পায়েট ভাব আসতেছে। ভিভি তখন জিজ্ঞাসা করে যে এত বুড়ি একটা মহিলা এত বড় মাউন্টেন থেকে বারবার আসা যাওয়া করে কেমনে? ডাল্টন বলে এটা নিয়ে ভালো একটা রুমার আছে, অনেকে এটা বলে থাকে যে এই মহিলা রাতের বেলা একটা স্ট্রেঞ্জ ক্রিয়েচারের সাথে উড়ে আসে, এমন একটা ক্রিয়েচার যেটা আসলে কি ধরনের প্রাণী সেটা কেউ বলতেই পারে না। ওসব ভয় পেতে থাকে যে কি নাকি স্নো মনস্টার হইতে পারে। উইচ যার নাম ডক্টর কুরেহা এই একমাত্র ডাক্তার যে এই কিংডমে আছে, আর যতক্ষণ না সে টাউনের নিচে নেমে আসে ততক্ষণ তোমাদের ওয়েট করা লাগতে পারে। সানজি বলে আমাদের ওয়েট করা যাবে না, আমাদের কাছে বেশি সময় নাই। এদিকে লুফি নামির গাল থাপড়াতে থাকে আর বলে হে নামি ওঠো। নামি জেগে ওঠে আর লুফি নামিকে বলে যে আমরা একটা ডাক্তার পাইছি আর তার কাছে পৌঁছানোর জন্য শুধু একমাত্র একটাই ওয়ে আছে, যেটা হলো পাহাড়ে চড়তে হবে। তাই আমাদের এখন পাহাড়ে চড়তে হবে। অন্যান্য সবাই বলে তুমি কি পাগল, নামি কিভাবে উঠবে? লুফি বলে ইজি, ও আমার পিঠে চড়ে থাকবে। কিন্তু ওরা বলে এতে না আমি আরো সিক হয়ে যেতে পারে। ওরা বিভিন্ন রকমের কথা বলতে থাকে কিন্তু লুফি বলে যে না আমরা এটা করতে পারবো। কিন্তু নামি তখন বলে যে আমাদের ভিভির জন্য জলদি করতে হবে, আমি পারবো, চলো ক্যাপ্টেন পাহাড়ে উঠা যাক। আর ওরা পাহাড়ে ওঠার জন্য রেডি হয়ে যায়। তো ও সবার ভিভি ডাল্টনের সাথে থেকে যায়, কারণ সবাই মিলে যদি যায় তাহলে আরো দেরি হতে পারে, কোনো না কোনো কেউ সমস্যায় পড়ে যেতে পারে। তাই শুধু লুফি নামি এবং সানজি যায়। ডাল্টন তখন ওদেরকে যাওয়ার সময় বলে যে তোমরা মাউন্টেনের পিছে যায় উঠতে পারো, এতে হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু সোজা রাস্তায় গেলে সামনে অনেক ভয়ঙ্কর র্যাবিটস আছে যেগুলো তোমাদের উপর অ্যাটাক করতে পারে। কিন্তু লুফি বলে সমস্যা নেই, আমাদের কিছুই হবে না, আর এখান দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো। আর ওরা ওইখান থেকে চলে যায়। ডাল্টন পরে উসো এবং ভিভিকে ভিতরে আসতে বলে কারণ বাইরে অনেক ঠান্ডা, কিন্তু উসো এবং ভিভি বলে না আমরা ঠিক আছি। ডাল্টন স্মাইল দেয় এবং ওদের সাথে সে জয়েন করে। ডাল্টন তখন বলতে থাকে যে আমাদের এখানে আগে বেশ কিছু ডক্টরই ছিল কিন্তু সব ডাক্তার এখান থেকে কিছু কারণে চলে যায়। কয়েক মাস আগে আমাদের এই দেশে অ্যাটাক করা হয়েছিল যেখানে আমাদের দেশ পুরো ধ্বংস হয়ে যায় কয়েকটা পাইরেটসদের দ্বারা। আর এই জন্য এখানকার লোকরা লুফির ক্রুরা যখন এখানে আসে তখন ওদের এগেনস্টে দাঁড়ায় গেছিল। এই অ্যাটাকের পরে এখানকার সবাই পাইরেটসদের অনেক ভয় পায়। আর ওই পাইরেটসদের গ্রুপটা অনেক ছোট ছিল যারা এখানে অ্যাটাক করেছিল, মাত্র 5 জন লোক। তাদের ক্যাপ্টেনের নাম ছিল ব্ল্যাক বিয়ার্ড। তারা সবাই এতটাই স্ট্রং ছিল যে আমাদের দেশ নিমিশেই ধ্বংস করে ফেলে। ভিভিয়ার উসো ভয় পেয়ে যায় যে ব্ল্যাক বিয়ার্ড। তখন ডাল্টন বলে যে দেশের অনেকে আমরা এটাও মনে করে যে অ্যাটাকটা হয়ে ভালোই হয়েছে, কারণ এই অ্যাটাকের আগে এই দেশে যে রাজাটা ছিল সে একদম জঘন্য একটা লোক ছিল যার শাসন এখানকার সকল নাগরিকরা ঘৃণা করত। আমাদের দেশের নাম ছিল ড্রাম কিংডম এবং রাজার নাম ওয়াপল। ভিভি আর উসব তখন তো শকড হয়ে যায় যে ওয়াপল এই হালাই না কয়েকদিন আগে ওদের শিপে অ্যাটাক করলো। এদিকে সানজি এবং লুফি যখন নামিকে নিয়ে যেতে থাকে তখন ওদের উপর ছোট একটা র্যাবিট অ্যাটাক করতে থাকে, কিন্তু ওই র্যাবিটটা যেন ওইখানে নাই এরকম ভাবে ওইটাকে কোনো অ্যাটেনশন না দিয়ে ওরা যেতে থাকে এবং এক পর্যায়ে সানজি ওইটাকে লাথি মারে উড়ায়
উড়ায় দেয়। তখনই কিছু দূর পরে ওরা দেখতে পারে যে অনেক বড় বড় র্যাবিট। লুফি বলে এরা বড় এবং সাদা, এটা তো পোলার বিয়ার। এদিকে উসব ডাল্টনকে বলে যে ওয়াপল আমাদের শিপে কয়েকদিন আগে অ্যাটাক করছিল, তবে যদিও আমি ব্যাপারটা সামনে নিয়েছিলাম, কিন্তু আমার মনে আছে যে ওই হালায় বলতেছিল যে ও ড্রাম কিংডমের দিকে যাচ্ছে, এর মানে ওয়াপল এই কিংডম আবার ফেরত চলে আসতেছে। ভিভিও বলে যে আমি ওয়াপলকে এর আগেও দেখছি, যেখানে ছোটবেলায় আমার বাবা আমাকে একটা মনআর্ক মিটিং এ নিয়ে গেছিল, সেখানে ওই ছিল। ডাল্টন বলে মনআর্ক মিটিং, তুমি আসলে কে? ভিভি তখন চমকে যায়, বলে আসলে ওইটা ব্যাপার না, আমরা বলতে চাচ্ছি যে আমরা ওয়াপলকে চিনি, এবং বড় কথা হলো ওয়াপল এখানে আবার ফেরত আসতেছে, যেখানে আমাদের সাথে ওয়াপলের এনকাউন্টার প্রায় গতকালকেই হয়েছে। কিন্তু আমি বুঝতেছি না যে ব্যাপারটা কি। ও বলছিল একটা পাইরেট, কোনো কিং না। ডাল্টন বলে ওই হালায় সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে এমনি একটা পাইরেট সেজে, কিন্তু ও আসলে অনেক ডেসপারেট এই কিংডমে আবার ফেরত চলে আসার। ভি বলে তো ওয়াপল এবং ওর সৈন্যদের এই পাইরেটসরা এই কিংডম থেকে বের করে দিয়েছে, এজন্যই কি ওরা সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল এবং এখন এখানে ফেরত আসতে যাচ্ছে? ডাল্টন বলে এরকমটা না, ওই পাইরেটসরা যখন এখানে অ্যাটাক করতে আসছিল, ওয়াপল ওর সৈন্য নিয়ে পাল্টা আক্রমণের জন্য কিছুই করে নাই, উল্টা আমাদের মরার জন্য রেখে নিজের যান বাঁচায় ওর সৈন্যদের নিয়ে পালাই গেছে। আমাদের রাজা আমাদেরকে ছেড়ে চলে গেছে। ভিভি তখন চেতে যায় যে কিরকম রাজা তার দেশের সাথে এরকম করতে পারে। ডাল্টন বলে যে শুধুমাত্র একটাই জিনিস ভালো হয়েছে, যে এই হালা এখান থেকে চলে যাওয়ার পর সবাই এখানে একত্রিত হয়েছে এবং ফ্রি হয়ে গেছে, এবং এখন নতুন একটা কান্ট্রি বানানোর চেষ্টা করতেছে। তাই এখন শুধু আমাদের একটাই ভয় যে এই ওয়াপল এবং ওর ফলোয়ার্স জানে এখানে আবার চলে না আসে। আর এখন যদি ও এখানে এসে আবার রাজত্ব শুরু করে, যেখানে আমাদের কান্ট্রি এমনিতে আনস্টেবল, তাহলে এখানকার সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আমরা একটা পিসফুল নেশন বানাতে চাই। অন্যদিকে লুফি এবং সানজির উপর তো খরগোশের সেনা অ্যাটাক করে, যেখানে লুফি ঠিক মতো অ্যাটাক করতে পারে না, কারণ ও যদি মারামারি করতে যায় তখন নামই সমস্যা হয়। তাই সানজি ঠেকায় এবং লুফি সামনে আগায় যেতে থাকে। অন্যদিকে ওয়াপলের সৌন্দর্য দেখানো হয়, যেখানে ওরা ফাইনালি ড্রাম কিংডমকে খুঁজে পায়। আর এদিকে ডাল্টন, ভিভি এবং উসবের কাছে ওই ভুটকি মহিলারা চলে আসে, আর উসব ওই ভুটকি মহিলাকে আবার পোলার বিয়ার মনে করে বাও করে। ভুটকি মহিলা ডাল্টনকে এসে বলে যে আমি শুনলাম টাউনের মধ্যে নতুন যারা আসছে তারা নাকি ডাক্তার কুরিহাকে খুঁজতেছে। ডাল্টন বলে হ্যাঁ, কিন্তু তাদের ওই বন্ধুরা ওই পেশেন্টকে নিয়ে ডক্টর কুরিহার সাথে দেখা করার জন্য মাউন্টেনের উপর চড়া শুরু করছে। ভুটকি মহিলাটা বলে তাহলে তো এটা অনেক খারাপ হলো, কারণ আমি শুনলাম ডক্টর কুরিহা নাকি পাশের টাউন কোকোউইডে চলে আসছে এবং ওইখানেই ঘুরতেছে। তখনই দেখানো হয় একটা রেস্টুরেন্টে একটা বাচ্চা চিল্লাচ্ছে এবং কান্না করতেছে, যে ওই রেস্টুরেন্টের মালিকের ছেলে। আর তখনই সেখানে ডক্টর কুরেহা চলে আসে, যেখানে লোকরা বলে দেখো ওই উইচের সাথে আবারও সেই ওয়ার্ড মনস্টারটা আছে। ডক্টর কুরেহা আর তার সাথে যে মনস্টারটা আছে, যে আসলে একটা রেইনডিয়ার যার নাম টনি চপার, তারা ওই রেস্টুরেন্টে ঢুকে পড়ে। ডাল্টন, ভিভি আর উসব পরে কোকোউইডে ডক্টর কুরেহার সাথে দেখা করতে আসে। এদিকে ডক্টর কুরেহা ওই বাচ্চার ট্রিটমেন্ট করতে থাকে, যেখানে বাচ্চাটা বলে আমার হাত আমি নড়াইতে পারতেছি না। তখন কুরেহা বলে তোমার হাত, আর ওর পায়ের মধ্যে অনেক জোরে একটা গুতা দেয়। পিচ্চিটা পায়ে ব্যথা পায় আর বলে এখন তুমি তোমার হাতের ব্যথা সম্পর্কে একবারে ভুলে গেছো। অন্যান্য সবাই ওর চিল্লায় ওঠে যে এটা কিরকম ট্রিটমেন্ট। এরপর ডক্টর কুরেহা ওই পিচ্চিটার প্যান খুলে আর ওর পা চেক করে, যেখানে ওর পায়ে ভালোই ব্যথা পেয়ে ফুলে গেছে, আর যার কারণে ওর হাতে এবং পায়ে জয়েন্টে ব্যথা শুরু হয়েছে। কুরেহা চপারকে কিছু অ্যান্টিবায়োটিক্স নিয়ে আসতে বলে। কুরেহা বলে যদি এই বাচ্চার ট্রিটমেন্ট অনেক জলদি করা হয় তাহলে ও বেঁচে যাবে, কিন্তু যদি লেট হয়ে যায় তাহলে ও মারা যাবে। যেখানে ও একটা ছোটখাটো অপারেশন করার কথা বলে। বাচ্চার বাপ বলে তুমি কোনো অ্যানেস্থেশিয়া ইউজ করবা না। কুরেহা বলে এটাই হলো অ্যানেস্থেশিয়া। বাচ্চারা ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যায় এবং বাচ্চাটাকে পুরোপুরি সুস্থ করার জন্য কি করা লাগবে ও সম্পূর্ণ বলে যায়। আর পরে নিজের ফিস চায়, যেটা হলো কিছু ব্যাগ, টয়লেট পেপার, কিছু খাবার আর এই রেস্টুরেন্টের 50% মালিকানা। ওরা সবাই চেতে যায়। ওরা সবাই বলে তুমি কোনো রিয়েল ডক্টর না, তুমি একটা উইচ। চপার চেতে থাকে। তখন পিচ্চিটা কুরেহাকে বলে যে আমার ব্যথা এখন অলমোস্ট ঠিক হয়ে গেছে, এখন আমার ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কুরেহা বলে ওয়েল তোমার ছেলে আমাকে একটা নাইস টিপ দিছে, তো আমি আমার ফি 49% নিয়ে আসতেছি। পিচ্চির বাবা শুক্রিয়া জানায় এবং বলে ঠিক আছে, আমি আপনাকে আপনার ফিস দিব। আর যাওয়ার সময় কুরেহা পিচ্চিকে বলে যায় তুমি এখন যে ভালো লাগাটা ফিল করতেছো এটা ভুলো না। এদিকে জোরো তো ঠান্ডায় কাঁপতে থাকে, যেন পুরো আইসক্রিম হয়ে গেছে। জোরো কারুকে ডাকে, কারু না করে, কিন্তু তখন দেখে জোরো নাই। ও মনে করে জোরো মনে হয় সমুদ্রের পানিতে ডুবে গেছে, কিন্তু জোরো তো আসলে ঠান্ডা পানিতে গোসল করতেছিল। কারু ওর পিছে লাভ দেয়। এদিকে সানজি আর লুফি ওই খরগোশগুলোকে ছেড়ে অনেক দূর চলে আসছে, কিন্তু ওরা দেখে ওদের সামনে আবার সে খরগোশগুলো চলে আসছে এবং ওই দানব আকার খরগোশগুলো অনেক লাফাইতে থাকে। লুফি বলে এরা এত লাফাইতেছে কেন? সানজি তখন কিছু একটা বুঝতে পারে আর ওর মুখের থেকে ওর বিড়িটা পড়ে যায়। অন্যদিকে ওয়াপল
ওর সোলজার্স নিয়ে ড্রাম আইল্যান্ডে চলে আসে আর এখানে যে সিটিজেনরা ওদেরকে আটকে যাচ্ছিল ওদেরকে ওয়াপলের সৈন্যরা মারে। ওয়াপল জিজ্ঞাসা করে আমার ক্যাসেলকে ঠিক আছে? ওরা বলে হ্যাঁ একদম ঠিক আছে। ওয়াপল রবসনকে পরে সামনে এগিয়ে যেতে বলে কিন্তু রবসন দাঁড়া থাকে। ওয়াপল তখন বাড়ি দিয়ে বলে রবসন চলো, তুমি এখন দাঁড়া আছো কেন? হ্যাঁ চলো। তখনই ওরা একটা সোলজার এসে বলে ওয়াপল আমাদের একটা সমস্যা আছে, ওই পাইরেটসরা ওরা এখানেই আছে, ওদের শিপ দেখো এখানেই আছে। বলে কি? না স্ট্রহেড পাইরেটরা এখানে কি করতেছে? যেখানে লুফি যে ওর ভুঁড়িতে বাড়ি মেরে উড়াই দিচ্ছিল এটা মনে করতে থাকে আর চেতে যায়। ওয়াপল তখনই ওর সোলজারদের বলে যাও ওদের কাছে এখনই মেরে ফেলো। তখন সোলজার বলে আমরা ওখানে অলরেডি চেক করছি, ওই শিপের মধ্যে এখন কেউ নাই। ওয়াপল আরো চেতে যায়। তখন ওয়াপলের সোলজাররা বলে যে বরফের মধ্যে লুফির পায়ের ফুটপ্রিন্ট দেখে মনে হচ্ছে যে ওরা টাউনের দিকেই গেছে। তখন ওয়াপল বলে ঠিক আছে তাহলে ওইখানেই চলো, আমরা তো এমনিতে ওইদিকেই যাচ্ছি, ড্রাম কিংডম আবার রিস্টোর হবে। তখন এইদিকে ওয়াপলের কাছ থেকে মার খেয়ে আসা একজন ভিলেজার বরফের মধ্যে দিয়ে আসতে থাকে। অন্যদিকে উসপরা এসে দেখে যে এখানে সে উইস্টে এসে চলেই গেছে, অর্থাৎ অল্পের জন্য ওরা মিস করে গেছে। তখন ওই রেস্টুরেন্টে একজন বলে তোমরা যদি উইস্টকে খুঁজে থাকো তাহলে আমি শুনছি সে একটু আগে ইয়াস্টার দিকে গেছে। তখন সেখানে ওই আহত হওয়া ভিলেজারটি চলে আসে এবং ডাল্টনকে বলে যে অনেক খারাপ একটা সংবাদ। ডাল্টন জিজ্ঞাসা করে যে কি হয়েছে বলো। ও বলে ওইখানে যত ওয়াচম্যান ছিল সবাই মারা গেছে, শুধুমাত্র আমি কোন রকম পালায় চলে আসছি, আমরা ওদেরকে আটকাতে পারি নাই। প্লিজ ডাল্টন তোমাকে আমাদের সাহায্য করতে হবে। ওয়াপল চলে আসছে, ওয়াপল এবং ওর লোকরা ওরা আবার এখানে ফিরে চলে আসছে। ডাল্টন তখনই দৌড় দেয় যেন একবারে সবকিছু সেটেল করবে। আমাকে জাস্টিস কায়েম করতেই হবে, কিন্তু আমি জানি না এখানে জাস্টিস কায়েম করা বলা হবে কিনা, কারণ এখানে তুমি যতটা গিল্টি আমিও সেরকম সমপরিমাণে গিল্টি বলা যায়, কারণ আমি তোমার সৈন্যেরই অংশ ছিলাম। আর এই বলতে বলতে ডাল্টন ট্রান্সফর্ম হতে থাকে এবং একটা প্রাণীতে রূপান্তরিত হয়ে যায় আর বলতে থাকে তোমাকে শাস্তি পেতেই হবে, আমি আসছি তোমার জন্য ওয়াপল। এদিকে লুফি এবং সানজিকে দেখানো হয় যেখানে সানজি অনেক ভয় পেয়ে যায় কারণ খরগোশরা যেভাবে লাফাচ্ছে তার কারণে অনেক বড় একটা অ্যাভালান্স তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ অনেক উপরে যত বরফ আছে সবগুলো একত্রে নিচে পড়া শুরু করতেছে, যেটা নিচে যত রকমের জিনিস আছে সবকিছু বরফে একদম ভাসায় নিয়ে যাবে। এদিকে অন্যান্য টাউনের লোকরাও খবর পেয়ে যায় যে ওয়াপল এই কিংডমে আবার ফেরত চলে এসেছে এবং ডাল্টন ওর সাথে ফাইট করতে গেছে। তো অন্য যত সব লোকরা আছে সবাই ডাল্টনের সাপোর্টের জন্য বিগ হর্ন টাউনের দিকে যায়। অন্যদিকে উসব এবং ভিভি যেখানে ওরা গিয়াসের দিকে যাচ্ছিল সেখানে না যে ভুল করে অন্য রাস্তায় চলে যায়। আর এদিকে ওয়াপল ল্যান্ড করার পর থেকে আশেপাশে যত ঘর দেখতেছে সবগুলো খাওয়া শুরু করে দিচ্ছে। তখনই ওয়াপলের একজন লোক এসে বলে যে ও খবর পেয়েছে স্ট্রহারিয়ার লোকরা ওয়াপলের ক্যাসেলের দিকে গেছে কারণ ওদের টিমে একজন ইনজুর্ড মেয়ে আছে। ওয়াপল তখন হাসতে থাকে যে ওইখানে গেছে কেন, ওইখানে তো ডাক্তারের কোনো নাম গন্ধ বলতে কিছু নাই। তখন ওই লোকটা আবারও বলে যে ওয়েল আমি এটাও খবর শুনেছি যে আমরা ওইখান থেকে চলে যাওয়ার পর ডক্টর কুরেহা ওই ক্যাসেলে কবজা করে ফেলেছে আর ওইখানেই থাকতেছে। ওয়াপল এটা শুনে অনেক চেতে যায় যে কি ওই শালার বুড়ি বেটি আমার ক্যাসেলে থাকতেছে, সাহস কেমনে হয়। ওরা তখনই ক্যাসেলে রওনা দেওয়ার কথা বলে কিন্তু তখন সেখানে ডাল্টন চলে আসে আর ওয়াপলের উপর অ্যাটাক করে দেয়। ওয়াপলের লোকটা চেতে দেয় যে ডাল্টন তুমি তোমার নিজের রাজাকে মারছো। ডাল্টন বলে ওয়াপলের ঠিক হয়তো কোনো সমস্যা হওয়ার কথা না, আফটার অল আমাদের কিংডম মেডিকেল টেকনোলজিতে সব থেকে অ্যাডভান্স, যার মধ্যে ওয়াপলকে ট্রিট করার জন্য 2 ডজনের মতো ডক্টর ওর কাছে আছে। তখন ওরা বলে রাইট 20 জন এমার্জেন্সি মেডিকেল ইউনিটে এখনই ওয়াপলকে ঠিক করো। আর দেখা যায় অনেকগুলো ডাক্তারকে যারা ওয়াপলকে আবার নিমিশেই সুস্থ করে ফেলে। ডাল্টন বলে এটাই পারফেক্ট এক্সাম্পল যে আমাদের এখানে কি সিচুয়েশন চলতেছে, তুমি যেখানে সকল রকমের চিকিৎসা পাও যেখানে এই কিংডমে অন্য লোকদের কাছে একটা ডাক্তারও নাই, এটা রং। ওয়াপল বলে এটা রং, রেসপেক্ট দেখো আমাকে, আমি এখনো তোমার রাজা। ওয়াপলের দলের 2 জন ডাল্টনকে বলে যে আমরা 3 জন ওয়াপলের সৈন্যের সব থেকে হাইয়েস্ট পজিশনে ছিলাম, এটা কি তুমি ভুলে গেছো? ডাল্টন বলল আমি কিছুই ভুলে যাই নাই, এটা সত্যি যে তোমরা যখন সাধারণ মানুষকে সাফার করাচ্ছিলে তখন আমি দাঁড়ায় দাঁড়ায় দেখা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই এখানে যা হচ্ছে সেগুলো আমার রেসপন্সিবিলিটি। তাই ওয়াপল চলো আমরা একসাথে এই দেশ ছেড়ে চলে যাই, আমরা যে ভূমিকে ধোকা দিয়েছি সেই ভূমিতে আমরা আর থাকতে পারি না। সাধারণ জনগণ বলে না ডাল্টন তুমি কিছুই খারাপ করো নাই, এখানকার গভর্নমেন্টের মধ্যে তুমি একমাত্র যে আমাদের প্রোটেক্ট করতে চেয়েছো, তুমি একমাত্র যে আমাদের জন্য ফাইট করেছো, যেখানে এই ওয়াপল ছাড়া আমাদের পুরো কিংডমকে ধ্বংস করতেছে। ওয়াপল ডাল্টনকে অনেক কথা শোনায় যেখানে ডাল্টন বলতে থাকে যে ওদের কিংডমকে ওয়ার্ল্ডে মেডিকেলের মধ্যে অনেক ভালোভাবে একনলেজ করা হয়, কিন্তু সেটা এখন একটা শো ছাড়া কিছুই না। তুমি তোমার জন্য 20টা ডাক্তার রেখে দিছো যেখানে বাকি যত ডাক্তার ছিল তাদেরকে না হয় মেরে ফেলছো না এখান থেকে বের করে দিছো। ওয়াপল বলে রাইট তো হয়ে যায় তাহলে তাকে আমার কাছে এসে ভিক্ষা চেতে হবে, তারপর যদি আমার মন চায় তাহলে আমি আমার ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাবো, যদি সবাই হেলদি মতো বাঁচতে চায় তাহলে সবাইকে শুধুমাত্র আমাকে মান্য করতে হবে, তাদের রাজাকে। এভাবে কেই আমার শাসনকে চ্যালেঞ্জ করতে পারবে না, আর এটাই পারফেক্ট ওয়ে
একটা কান্ট্রিকে গভর্নর করতে। ডাল্টন চিল্লায় বলে এটা কোনোভাবে একটা পারফেক্ট ওয়ে হতে পারে না, আর তুমি এখন আর কিং হওয়ার যোগ্যতা রাখো না। ওয়াপল ডাল্টনকে মারার জন্য অর্ডার দেয়। ডাল্টন তখন আবার ট্রান্সফর্ম হওয়া শুরু করে। তখন অন্যান্য সোলজাররা ভয়ে বলে ওঠে যে ডাল্টন অক্স ফ্রুট ইউজ করতেছে, যেটা একটা জোয়ান টাইপ ডেভিল ফ্রুট। ওরা সবাই ডাল্টনের উপর গুলি চালায়, কিন্তু ডাল্টন সবগুলো ডজ করে আর ও নিজের সকল এক্স সোলজারদের বিট করে দেয়। অন্যদিকে অন্যান্য টাউনের লোকরা ডাল্টনকে হেল্প করার জন্য চলে আসে। তখন ওয়াপলের লোক বলে যে আমরা জানি যে তোমার উইকনেস কি, আর ওই লোকদের উপর তীর মারা শুরু করে। ডাল্টন তখন ওই লোকদের সামনে চলে আসে আর নিজের গায়ে তীর নেয়, আর ডাল্টন পড়ে যায়। অন্যদিকে অ্যাভালান্স শুরু হয়ে যায়, যেখানে উসব আর ভিভি এটা খেয়াল করে। এদিকে সিগমা জোরো অলরেডি ওর এক্সারসাইজের 25,000 বার কাউন্ট করে ফেলে। অ্যাভালান্স এসে জোরোকে ভাসায় নিয়ে যায়। লুফি আর সানজি স্নো গুলো থেকে পালাতে থাকে, আর পালাতে পালাতে ওরা একটা উঁচা জায়গা পায়, আর ওই জায়গায় ওরা কোনোভাবে উঠে পড়ে। কিন্তু উঁচা জায়গাটা এনাফ ছিল না, আর অ্যাভালান্স ওদেরকে উড়াই নিয়ে যায়। ওরা একটা গাছের উপর দাঁড়া যায় আর বরফের মধ্যে স্লাইড মারতে থাকে। এদিকে ওই জায়ান্ট খরচগুলো ওদের পাশে স্লাইড করে চলে আসে আর ওদের উপর অ্যাটাক করতে যায়। ওরা অনেক কষ্টে ডজ করতে থাকে, কিন্তু ওদের চারপাশে খরচগুলো ঘিরে ফেলে। সানজি বলে এই আলাদার প্রবলেমটা কি, আমাদের পিছেই পড়ে আছে। আর তখন ওরা দেখে সামনে কিছু ভাঙা গাছের টুকরো, যেটাতে ওরা ক্র্যাশ করে যাবে। সানজি তখন লুফিয়ার নামিকে ফিক্কা দিয়ে অন্যদিকে ফেলায়, আর সানজি ক্র্যাশ করে যায়। আর এই স্নো গুলা এদিকে ওয়াপল এবং ওর লোকদেরও ভাসায় নিয়ে যায়। লুফি কোন রকম ওই গাছ ভাঙা উঁচা জায়গায় উঠে পড়ে এবং নামিকে নিজের জ্যাকেট পরায় দেয়, আরও সানজিকে খুঁজতে যায়। এদিকে ওয়াপলের অনেক রাগ হইতে থাকে যে ওই স্ট্র হ্যাটরাই তো ওই মাউন্টেনের উপরে গেছো না, তার মানে ওই হালারা এই অ্যাভেলেন্স তৈরি করছে। ওরা ওইখানে যে লাফালাফি শুরু করছে আর এই অ্যাভেলেন্স তৈরি হয়ে গেছে। এদিকে যে পিচ্চি খরগোশ ছিল সে একটা বড় খরগোশের হাত ধরে কাঁদতে থাকে, যেখানে ওই বড় খরগোশটা ওই বরফের মধ্যে ডুবে আছে। ছোট খরগোশটা বরফ সরানোর চেষ্টা করে, কিন্তু ঠান্ডায় পারে না আর হাতে রক্ত চলে আসে। কিন্তু তখনই সেখানে লুফি, সানজি এবং নামিকে নিয়ে চলে আসে। ছোট খরগোশটা নিজের মাকে বাঁচানোর জন্য রাগ দেখায়, কিন্তু ও তো ছোট, কিছু করতে পারবে না, তাই খালি দাঁড়াই থাকে। আর লুফি কাছে যে ওই বড় খরগোশকে বরফের থেকে উঠে তোলা আর সেখান থেকে চলে যায়। লুফি দুজনকে টেনে টেনে পাহাড়ের দিকে যেতে থাকে, কিন্তু তখন ওর পিছে পিছে ওয়াপল আর ওর লোক চলে আসে। কিন্তু ওয়াপল সামনে আসার পর লুফি ওকে পাস করে চলে যায়। ওয়াপল তখন যেতে যায় আর প্রথমে সানজি এবং নামিকে অ্যাটাক করতে বলে, কিন্তু লুফির মনে পড়ে যে সানজি ওকে বারবার বলেছিল যে যাই হয়ে যায় কোনোভাবে কোনো রকম ফাইট না করতে, কারণ ও যদি বেশি নড়াচড়া করে তাহলে নামিও সেটা ফিল করবে, যেটাতে নামির অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। তাই লুফি কোন রকম ডজ করে আর ওইখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে ওর জন্য ওদের অ্যাটাক ডজ করা প্রায় ইম্পসিবল হয়ে যায়। তখন ওইখানে ওই জায়ান্ট বানিগুলো চলে আসে আর ওদের উপর অ্যাটাক করে দেয়। ওয়াপল এবং ওর লোকরা বলে মাপিন্স, এরা কি ওদেরকে প্রোটেক্ট করলো? মাপিন্সরা তো কখনো মানুষদের সাথে বন্ড করে না, এরা ওয়াইল্ড বিস্ট। জায়ান্ট খরগোশ লুফির দিকে তাকায় আর নিজের মসল দেখায়। লুফি থ্যাঙ্কস জানায় আর ওইখান থেকে যেতে থাকে। লুফি শেষমেশ ওই পাহাড়ের একদম নিচে চলে আসে, আর এখন ওকে মাউন্টেন ক্লাইম্বিং করতে হবে, যেটা স্ট্রেট লম্বা। সানজি যেখানে আনকনসিয়াস থাকে সেখানে সানজির কাপড় লুফি মুখে কামড় দিয়ে ধরে আর নামিকে নিজের সাথে টাইট করে বেঁধে নেয় আর পাহাড়ে চড়া শুরু করে। কিন্তু এখানে অনেক চরম মাত্রায় শৈত্য প্রবাহ চলতেছিল, এত বাতাস, এত ঠান্ডা আর এত বরফ, যার কারণে হয়তো কেউ এইভাবে পাহাড় চড়তে পারবে না। অন্যদিকে ভিভি বরফের থেকে উঠে উসবের নাক ধরে ওখান থেকে বের করে, কিন্তু উসব জেগে উঠে না। উসব উঠেই না, তাই ভিভি ওর গালে থাপ্পড় মারতে থাকে আর ফাইনালি ও উসবকে জাগায় তোলে, যেখানে উসব ভিভিকে অনেক ধন্যবাদ জানায়, কিন্তু বুঝতে পারে না যে ওর চেহারার কি হয়েছে। ভিভি বলে ও এটা ঠান্ডার কারণে হয়েছে, হয়তো এরকমটা হয়ে থাকে। ওরা হাঁটতে হাঁটতে জোরকে খুঁজে পায় যে বরফের থেকে খালি গায়ে উঠে দাঁড়ায়। ওয়াপল এদিকে ওই মাপিন্স বাণীদের অবস্থা খারাপ করে ফেলে। এদিকে লুফিকে দেখানো হয় যে অনেক কষ্ট করে পাহাড়ের উপর উঠতেছে, কিন্তু এরকম বরফের মধ্যে পাহাড়ের ওঠায় ওর আঙ্গুল ব্যথা হয়ে যায়, ইভেন আঙ্গুল থেকে রক্তও বের হয়। লুফি ব্যথায় চিল্লায় ওঠে আর সানজি তখন পড়ে যায়, কিন্তু লুফি তখন ওর গলা লম্বা করে সানজিকে আবার ধরে ফেলে। উসব প্রায় দেখে বিগ হর্নের দিকে চলে আসে, যেখানে ভিলেজাররা ডাল্টনকে রেস্কিউ করতে চায়, কিন্তু ওয়াপলের সোলজার্সরা ভিলেজারদের সামনে আগাতে দেয় না। এদিকে জোরো ওদেরকে দেখে চিনে যায় যে এরাই তো আমাদেরকে অ্যাটাক করছিল, তার মানে এরা আমাদের দুশ্মন, খারাপ লোক, তাই না? জোরো যখন নিজের পাওয়ার দেখানো হলো হাসতে থাকা সোলজারের উপর অ্যাটাক করে আর ওই সোলজারের কাপড় পরে ফেলে। এদিকে লুফির হাত দিয়ে রক্ত বের হতেই থাকে, বরফের ঠান্ডায় ওর সরাসরি লাল হতে থাকে। ও বারবার উপরে উঠে এবং কোনো না কোনো জায়গায় স্লিপ খেয়ে আবার পড়ে যেতে থাকে, যেখানে বারবার ওর পাহাড় ধরে রাখার চেষ্টায় হাত থেকে রক্ত বের হতে থাকে এবং পা দিয়েও রক্ত বেরোতে থাকে, যেটা কারোরই সহ্য করার মতো না। যেখানে অন্য কেউ হলে হয়তো সেখান থেকে পড়েই যেত বা এরকম রিস্ক নিত না, তো লুফি তাও হার মানে না এবং যতবারই ও পড়ে যাক না কেন ও নিজের ক্রু এবং ওর ফ্রেন্ডদের বাঁচানোর জন্য আবারও পাহাড়ের উপর উঠে। এখান থেকে বোঝা যায় লুফি ওর
ক্রু ওর ফ্রেন্ডসদেরকে কতটা ভালোবাসে। ও অলমোস্ট পাহাড়ের চূড়ার কাছাকাছি চলে আসে এবং অনেক কষ্টে কোন রকমই পাহাড়ে উঠে পড়ে আর দেখে নিজের সামনে অনেক বড় একটা প্রাসাদ। কিন্তু ওইখানে ওঠার পরে লুফি অলমোস্ট অজ্ঞান হয়ে যেতে যায় আর ও বরফ থেকে পিছলা খেয়ে আবার পড়ে যেতে চায়। কিন্তু তখন লুফির হাত একজন ধরে, যার টুপি দেখে বোঝা যায় যে এটা হলো ডক্টর কুরেহার সেই রেইনডিয়ার টনি চপার। চপার লুফি, সানজি এবং নামিকে ক্যাসেলের ভিতরে নিয়ে আসে এবং ওর সাথে ডক্টর কুরেহার কথা হতে থাকে, যেখানে চপার কুরেহাকে বলে যে অ্যান্টিবায়োটিক হয়তো কাজ করছে। কুরেহা বলে ট্রিটমেন্ট তো কাজ করতেছে, কিন্তু এরকমটা হওয়ার কারণ কি? যেখানে চপার বলে কেস্টিয়া। কুরেহা বলে হ্যাঁ, ওই মেয়েটার কেস্টিয়াই হয়েছে, যাও এখন যায় দেখো যে ওই মেয়েটার কি অবস্থা। এদিকে নামিকে দেখানো হয়, যেখানে দেখা যায় ওর জ্ঞান আসছে এবং ওর রুমে একজন এসে ওষুধ বানাচ্ছে। ও তাকায় দেখে একটা ক্রিয়েচার, যেটা হলো টনি চপার। নামি হ্যালো বলে চপার ভয় পেয়ে যায় এবং পাশের রুমে দরজার পিছে লুকায় যায়। নামি পরে চপারকে বলে যে তুমি একদম দরজার মুখোমুখি হয়ে দাঁড়ায় আছো কেন? যদি লুকাতে চাও তাহলে এটা একদম উল্টা হয়ে গেছে। নামি চপারের এসব চালচলন নিয়ে কথা বললে চপার নামিকে চুপ করতে বলে আর বলে ওর জ্বর কেমন আছে। চপার কথা বলতে পারে এটা দেখে নামি একদম অবাক হয়ে যায় আর চপার আবার শখ খেয়ে নিজের ব্যালেন্স না দেখতে পেরে এদিক ওদিক ধাক্কা খেয়ে পড়ে যায়। তখন এসে এখানে ডক্টর কুরেহা চলে আসে। কুরেহা নিজের পরিচয় দেয় যে আমি এখানে একমাত্র ডাক্তার, কিন্তু তুমি আমাকে ডক্টর রিন বলতে পারো। ডক্টর কুরেহা পরে নামের ড্রেস উঠায় আর বলে যে এটা তোমার অসুস্থতার কারণ। এখানে নামের পেটে বেশ কিছু দাগ দেখা যায়। ডক্টর কুরেহা বলে ওকে একটা পোকায় কামড়াইছে যেটার নাম কেস্টিয়া। এটা একটা পয়জনাস ইনসেক্ট, এটা অনেক ঘন জঙ্গলের মধ্যে থাকে। এই পোকায় যখন কামড় দেয় তখন তার শরীরে একটা ব্যাকটেরিয়া ঢুকে যায়, যা এরপর থেকে 5 দিন ধরে ব্যথা অনুভব করায়। অর্থাৎ এক কথায় সব লক্ষণগুলা বলে। কুরেহা বলে যে তোমার হয়তো 3 দিন হয়ে গেছে এটা কামড় দিছে, আর যদি আর 2 দিন পাস হয়ে যেত তাহলে তুমি মারা যেতে। না, আমি শক্ট হয়ে যায়। কুরেহা বলে এই ইনফেকশনটাকে 5 ডে ডিজিজ বলা হয়। ও আরো বলে যে এই কেস্টিয়ার পোকাগুলো তো প্রায় 100 বছর আগে থেকে একদম বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু আমি তাও এটা অ্যান্টিবায়োটিক আমার কাছে রাখছিলাম যে কে জানে কবে কাজে লেগে যায়। তোমরা কোন জায়গা থেকে আসছো যে এর কামড় খায় গেছো? তুমি কোন এনশিয়েন্ট জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ নিজের পেট বের করে? তখন নামির মনে পড়ে লিটল গার্ডেনের কথা। কুরিয়া বলে তুমি কি আসলে তোমার পেট বের করে একটা জঙ্গলে ঘুরতেছিলে? তুমি একটা ক্রেজি গার্ল। পরে ওকে শোয়ায় দেয় আর বলে তোমার চিকিৎসা এখনো কমপ্লিট হয় নাই। নাই বলে ঠিক আছে, আমি এখন ভালো আছি আর আস্তে আস্তে আমি আরো সুস্থ হয়ে যাব। কুরিয়া বলে এই রোগে অ্যাটলিস্ট তোমাকে 10 দিন ট্রিটমেন্ট নেওয়া লাগবে, তবে আমার এক্সেলেন্ট মেডিসিনের কারণে হয়তো তোমার 3 দিন রিকভারি হয়ে যাবে। কিন্তু নামি বলে আমি এতদিন এখানে থাকতে পারবো না, আমাদের এলাবাস্তায় পৌঁছাইতে হবে। কিন্তু কুরিয়া ওকে আবার শোয়ায় দেয় আর বলে তুমি এখান থেকে কোথাও যাচ্ছ না যতক্ষণ না তুমি সুস্থ হও। এদিকে চপার পাশের রুমে চলে আসে, যে রুমে লুফি এবং সানজি ছিল, আর লুফিকে দেখে ওর কথাগুলো মনে করতে থাকে, যেখানে লুফি পাস আউট হয়ে যাওয়ার সময় বলেছিল যে এই দুজন আমার ফ্রেন্ড। যেখানে লুফির নিজের অবস্থা এতটা খারাপ আর ও এরকম বরফের মধ্যে ইম্পসিবল একটা মাউন্টেনে চলেছে, সেখানে ওর এখন ওর ফ্রেন্ডের চিন্তা আছে, আর এটাই চপার মনে করতে থাকে। লুফি ঘুমের মধ্যে বলতে থাকে আমার ক্ষুধা লাগছে, আর ঘুম ঘুম অবস্থায় চপারকে দেখে আর মাংস বলে ওর মুখ দিয়ে পানি বেরোয় আসে। চপার ভয়ে সানজির বেডের কাছে চলে আসে, যেখানে সানজিও ঘুমের মধ্যে মাংস রান্নার কথা বলতে থাকে। সানজি চপারের হাত ধরে আর লুফির মুখে লোল পড়তে থাকে। চপার একদম ভয় পেয়ে যায়। চপার দৌড় দেয় আর ওর পিছে সানজি আর লুফিও দৌড় দেয়। লুফি যেন চপারকে খেয়েই ফেলবে। সানজি বলে আমাকে আগে ওকে রান্না করতে দাও, তারপর খাও। এমন টাইমে ওরা লক্ষ্য করে যে নামি জেগে উঠেছে। ওরা দেখে নামি অনেকটাই সুস্থ। সানজি বলে আমি তোমার জন্য এখন টেস্টি ডিশ বানায় আসছি, আর আবার চপারকে দেখে এবং আবার ওর পেছে দৌড় দেয়। নামি তখন ডক্টর কুরিয়াকে জিজ্ঞাসা করে যে কথা বলতে পারার ডিয়ারের ব্যাপারটা কি। কুরিয়া বলে ওর নাম হলো চপার, ও শুধুমাত্র একটা রেইনডিয়ার যার নীল নাক আছে। আমি বলে কিন্তু নর্মাল রেইনডিয়াররা তো কথা বলতে পারে না। ডক্টর কুরিয়া বলে যদি ওকে ডিফারেন্ট মনে হয় তাহলে তার কারণ হলো ও হিউম্যান ফ্রুট খাইছে, এটা একটা ডেভিল ফ্রুট, যা খাওয়ার কারণে ও মানুষের মতো কথা বলতে পারে, হাঁটাচলা করতে পারে আর নিজের শরীরের গঠন পরিবর্তন করতে পারে। অ্যান্ড অলসো ও একটা ডক্টর, আমি মেডিসিন সম্পর্কে যা জানি সবকিছু ওকে শিখাইছি। এদিকে জোরো ও আপুলের সৈন্যদের একদম ভত্তা বানায় ফেলে। সবাই দেখে তো একদম অবাক হয়ে যায়। ভিভিও হা করে তাকায় থাকে আর ও সব নিজের বড়াই করতে থাকে যে গুড জব জোরো, যেরকমটা আমি বলেছিলাম। গ্রামবাসীরা সবাই ডলটনকে খোঁজার জন্য বরফ উঠায়। এদিকে লুফি ডক্টর কুরিয়াকে বলে যে আপনাকে আমাদের ক্রুতে থাকা উচিত, প্লিজ ওল্ড লেডি, আমাদের শিপের একটা ডাক্তার দরকার। ডক্টর কুরিয়া বলে লুফি তুমি কি আমাকে একটা ওল্ড লেডি বললে? লুফি বলে হ্যাঁ আমি বললাম ওল্ড লেডি। কুরিয়া তখন লুফিকে লাথি মেরে উড়ায় দেয়। সানজিও বলে আরে তুমিও দেখি অনেক টাফ ওল্ড হ্যাগ, আর সানজিরও কুরিয়া
লাথি মেরে ফেলা দেয়। কোরিয়া একটা পাইরেট হয়ে কোনো ইন্টারেস্ট দেখায় না, কিন্তু লুফি অ্যাডভেঞ্চারের কথা বলে। চপার এগুলো দেখতে থাকে আর বুঝতে পারে এরা পাইরেট, কিন্তু আবারও উল্টা হয়ে লুকায় থাকে। ওরা পুরোটুকুই দেখা যায় আর ওর পিছে আবার লুফি এবং সানজি পড়ে যায়। দাঁড়া, খাবার এখনই এখানে আয়। কোরিয়া হওয়ার পর ওদের পিছে দৌড়ায় যে অনেক হয়েছে। নামি লক্ষ্য করে যে ক্যাসেলের ভিতরে অনেক ঠান্ডা, ক্যাসেল পুরো বরফ দিয়ে ভরা। তো নামে উঠে দরজা আটকাতে যায়, কিন্তু চপার ওকে উঠতে না করে, কারণ ও এখনো অসুস্থ আছে। নাই বলে আমি তো ঠিক আছি, আমার জ্বর প্রায় শেষ। চপার বলে ডক্টর রিনের মেডিসিনে হয়তো তোমার জ্বর চলে গেছে, কিন্তু কেস্টিয়ার ব্যাকটেরিয়া এখনো তোমার ভিতরে অল্প হলেও আছে, যেটা যেতে কয়েকদিন টাইম লাগবে, তাই তুমি রেস্ট করো। চপার দরজা লাগায় দেয়। নামি চপারকে থ্যাংক ইউ বলে যে তুমি আমার এই কয়েকদিন ধরে টেক কেয়ার করতেছো, তাই না? চপার চুপ করতে বলে যে আমার তোমাদের কথা থ্যাংক ইউর দরকার নাই, আর ব্লাশ করতে থাকে। যেখান থেকে বোঝা যায় চপার নিজের ইমোশন লুকাতে এক্সপার্ট না। লুফি এবং সানজি আবার খেয়াল করে যে পুরা ক্যাসেলের ভিতরে এত বরফ এবং ঠান্ডা কেন, যেখানে পুরা ক্যাসেলটাই আবদ্ধ। এতটা ঠান্ডা হওয়ার তো কথা না, জানি আমরা বাইরেই আছি। চপার দেখা নামকে জিজ্ঞাসা করে যে তোমরা কি আসলে আসল পাইরেট? নাই বলে হ্যাঁ আসল পাইরেট। নাই বলে হ্যাঁ আসল পাইরেট। চপার বলে তো তোমাদের একটা ফ্ল্যাগ আছে যেটার মধ্যে স্কাল আছে? নাই বলে হ্যাঁ ওইটা আমাদের শিপে আছে। নাই বলে তাহলে তুমি পাইরেটস এর প্রতি অনেক ইন্টারেস্টেড? চপার ভয় ভয় বলে আমি না, বোকাচোদা চুপ করো। নাই বলে ঠিক আছে ঠিক আছে, তবে একটা কথা জিজ্ঞাসা কর, তুমি কি আমাদের সাথে আসতে চাও? তুমি আমাদের সাথে সমুদ্রে আসতে পারো। যদি তুমি আসো তাহলে আমাদের অনেক উপকার হবে, তাহলে আমাকে এখানে 3 দিন ধরে আর থাকা লাগবে না, আর তুমি অনেক ভালো একটা টাইম কাটাতে পারবা। চপার চিল্লায় বলে না এটা হতে পারে না, তুমি জানোই যে আমি একটা রেইনডিয়ার, আমার জায়গা একটা শিপের মধ্যে মানুষদের মধ্যে না। আই মিন দেখো আমাকে, আমি একটা রেইনডিয়ার যে 2 পায়ে হাঁটি এবং মানুষের মতো কথা বলি, কিন্তু পশুদের এরকম করতে পারার কথা না। নাই বলে আমি জানি, কিন্তু তুমি যদি আমাকে ভয় দেখানোর চেষ্টা করো তাহলে এটা কাজ করতেছে না। চপার বলে আমার একটা নীল নাক আছে। তখন সেখানে লুফি আর সানজি চলে আসে আর বলে পাইছি তোরে মাংস, এখানে আয়। আর ওরা আবার একে অপরের পিছে পড়ে যায়। ডক্টর কোরিয়া সেখানে পরে চলে আসে আর বলে তুমি এখানে যা করছো সেটা আমার তেমন পছন্দ হচ্ছে না। আমার রেইনডিয়ারকে আমাকে না বলে তুমি এখান থেকে ভাগায় নিয়ে যেতে যাচ্ছ। নাই বলে একটা পুরুষকে পটানোর আগে তোমার পারমিশন না লাগবে? ওরা হাসে আর বলে যে না, যে কোনো পারমিশনের দরকার নাই, তুমি যদি ওকে এখান থেকে নিয়ে যেতে পারো তাহলে যাও, নিয়ে যাও, আমার কোনো সমস্যা নাই। তা আমি তোমাকে বলে দেই যে এটা সহজ হবে না। চপারের বুকে একটা আঘাত আছে যেটা এতটাই গাঢ় যে আমার মেডিসিন ওরা ঠিক করতে পারবে না। যখন থেকে ওর জন্ম হয়েছে সবাই ওকে দূরে ঠেলে দিয়েছে শুধুমাত্র ওর নীল নাকের জন্য। রেইনডিয়ারের গ্রুপের মধ্যে ওকে সবার লাস্টে একদম পিছে রাখা হতো, আর গ্রুপের মধ্যে কেউ ওকে নিত না, যেখানে ও মাত্রই নতুন জন্ম নিয়েছে। এরপর একদিন ও একটা ডেভিল ফ্রুট খায়, আর তারপর ও আরো বড় আউটকাস্ট হয়ে যায়। অন্যান্য সকল রেইনডিয়াররা ওকে ওদের গ্রুপ থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রেশারাইজড করে। ওর নীল নাক ওকে অন্যান্য সবার থেকে একদম ডিফারেন্ট বানাইছিল আগেই, কিন্তু এখন ডেভিল ফ্রুট খেয়ে ফেলার কারণে ও এখন ওদের থেকে একদমই আলাদা। ও এখান থেকে তো পরে চলে যায়, কিন্তু ও তারপর অনেক লোনলি থাকে। তাই ও একদিন 2 পায়ে হাঁটতে হাঁটতে একটা ভিলেজে যায়, কিন্তু 2 পায়ে হাঁটার পর ওকে মানুষ মানুষ মনে হচ্ছিল না, আর ওর নাক তখনও নীল ছিল। গ্রামের সব লোকরা ওকে দেখে ভয় পেতে থাকে, আর সবাই ওকে পাথর মারা আর গোলাগুলি শুরু করে দেয়। চপার ওইখান থেকে পালা যায়। ও বুঝতে পারছিল না যে সমস্যাটা কোথায়, মানুষ ওকে দেখে কেন ভয় পাচ্ছিল। ওই গ্রামে শুধু নিজের কিছু ফ্রেন্ডস বানাতেই গিয়েছিল, কিন্তু সবাই ওকে একটা মনস্টার বানায় দেয়। ও এখন কোন একটা রেইনডিয়ার ছিল না, আর একটা মানুষও ছিল না। ও এই দুটার মাঝামাঝি একটা জায়গা ছিল, আর তাই ও এরপর থেকে একাই থাকতো এমন এক দুনিয়ায় যেখানে এই দুই জাতি ওকে একসেপ্ট করবে না। তো এখন যে তুমি ওর স্টোরিটা শুনলে, তুমি কি ওর বুকের আঘাতটা হিল করতে পারবে? অন্যদিকে লুফি এবং সানজি দেখতে পারে যে ক্যাসেলের সামনে যে দরজাটা আছে সেটা একদমই খোলা, আর যার কারণে এই ক্যাসেলের ভিতরে বরফ ঢোকা শুরু করছে, আর এই পুরো ক্যাসেলের মধ্যে এত ঠান্ডা পড়ে গেছে। তো পরে ওরা ওই দরজাটা বন্ধ করতে যায়, কিন্তু চপার চিল্লা ওঠে যে স্টপ, ওই দরজাটা বন্ধ করো না, ওইখান থেকে সরে যাও। ওরা ওকে ইগনোর করে এবং দরজাটা বন্ধ করতে যায়। চপার বলে দাঁড়াও, আমি কি বলছি শুনো নাই? আর চপার বড় হয়ে যায় আর ওদেরকে ভয় দেখাতে যায়, আর ওরা ভয় পেয়ে যায়। সানজি এসে বলে এদিকে এসে দেখো। ওরা দেখে দরজার উপরে একটা পাখির বাসা, এখানে ছোট ছোট বাচ্চা আছে। যদি এই দরজাটা বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা পড়ে যাবে, আর এই জন্য ওরা এই দরজাটা খোলা রেখে দিছে। চপার ওইখান থেকে চলে যেতে থাকে, আর লুফি পরে খেয়াল করে যে 1 মিনিট দাঁড়াও, ওই রেইনডিয়ারটাকে কথা বলতেছিল না,
না? সানজি তখন বলে, এখন যে তুমি এটা বলতেছো আমার মনে পড়তেছে ও এই 2 পায়েও হাঁটতেছিল। ওরা চিল্লায় বলে ও একটা মনস্টার। চপার যেতে যেতে এগুলো শুনতে থাকে আর হালকা স্যাড হয়ে পড়ে। সানজি আর লুফি তো ওর ব্যাপারে কথা বলতে থাকে যে ও কিরকম 2 পায়ে হাঁটতে পারে, কিন্তু মানুষ না, কথা বলতে পারে কিন্তু ওর সারা শরীরে পশম দিয়ে ভরা, আবার মাঝে মাঝে অনেক বড় হয়ে যায়, নিজের শরীরের গঠন চেঞ্জ হয়ে যায়, ক্লিয়ারলি একটা মনস্টার। চপার এগুলা শুনতে থাকে আর সেখান থেকে পরে চলে যায়। লুফি এদিকে সানজিকে বলে, কি জোস একটা লোক, আমি জানি ওর আমাদের জয়েন করা উচিত। এদিকে টাউনের সবাই ডলটনকে খুঁজে পায়, যা জানতে উসো এবং ভিভি এক্সাইটেড হয়ে পড়ে আর জোরো বলতে থাকে এই ডলটনকে, কিন্তু ওরা লক্ষ্য করে যে ডলটনের হার্টবিট আসতেছে না। এদিকে লুফি চপারের পেছে পড়ে থাকে, যেখানে লুফি বলে ও আমাদেরকে জয়েন করবে আর আমাদের ফ্রেন্ড হবে। চপার বলে না আমি এটা বলি নাই। বলে না তুমি বলছো, আর চপারের পিছে পড়েই থাকে। ডক্টর কুরিয়া বলে ফ্রেন্ড, হ্যাঁ ফ্রেন্ড বলতে চপারের কাছে মিনিংটা কি সেটা যদি ও শুধু জানতো। যখন চপার একা একা ছিল তখন শুধুমাত্র একটা মানুষের সাথে ও মন খুলে কথা বলতে পারতো, ওই লোকটার নাম হলো ডক্টর হিরোলোক। ও একটা পাগল কুয়াক বা হাতুড়ে ডাক্তার ছিল, কিন্তু চপারের নাম ওই দিয়েছিল। যেখানে দেখানো হিরোলোককে যে বলা যায় অসুস্থ আছে এবং ওর পেছে ওই কিংডমের সোলজার্সরা পড়ে আছে, কারণ ওয়াপল ওদেরকে অর্ডার দিয়েছে। দেখানো হয় একটা পরিবারকে যেখানে এক মহিলার স্বামী অসুস্থ হয়ে আছে। ওরা ডাক্তার ডাকার কথা বলে, কিন্তু আবার বলে যে এখানে আসলে কোনো আর ডাক্তার নাই, শুধুমাত্র ওয়াপলের আন্ডারে 20 জন ডাক্তার আছে। স্ত্রী বলে ঠিক আছে, যদি আমাদের ভিক্ষা চাওয়া লাগে তাহলে আমরা ওয়াপলের সামনে ভিক্ষা চাইবো, কিন্তু তোমাকে সুস্থ করে তুলতেই হবে। তখন সেখানে হিরোলোক চলে আসে। ওরা হিরোলোক দেখে ভয় পেয়ে যায়, কারণ ও একটা কোয়াক ডক্টর আর ও লাল যে করে পেশেন্টের ট্রিটমেন্ট করছে, ওদের অবস্থা আরো খারাপ হয়ে গেছিল। হিরোলোক বলে এত লজ্জা পাওয়ার কিছু নাই, আমি রিসেন্টলি নতুন একটা মেডিসিন তৈরি করছি। স্ত্রী ভয়ে সোলজারে রাখতে যায় আর হিরোলোক ওই পেশেন্টটাকে ইনজেকশন দিয়ে দেয়। পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যায় আর বাসা থেকে ব্যাঙের মতো বের হয়ে ব্যাঙের মতো লাফাতে থাকে। হিরোলোক বলে হয়তো আমার মেডিসিনে একটু ঝামেলা হয়ে গেছে, ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে ফ্রগ এক্সট্রাক্ট রাখানো হচ্ছে হয় নাই। তখন সেখানে সোলজার চলে আসে আর ওইখান থেকে পালিয়ে যায়। দেখানো হয় ডক্টর কুরিয়াকে, যে 133 বছর বয়স, অর্থাৎ প্রায় 6 বছর আগের কথা। ওরা একে অপরের সাথে কথা বলতে থাকে, যেখানে ওরা বলে যে এই দেশে ডক্টর হান্ট প্রায় শেষের দিকে, বলা যায় এই পুরো দেশে এখন হয়তো ওরা দুইজনই আছে। হিরোলোক বলে আমি এরকম কোন ডক্টর হান্টের কাছে ধরা খাবো না, আর একদিন আমি এই দেশটাকে মেডিকেল সায়েন্স দিয়ে বাঁচাবো। পরেও বরফের মধ্যে চপারকে খুঁজে পায়, যে আহত অবস্থায় পড়ে আছে। হিরোলোক ওকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু চপারের ওকে দেখে মনে পড়ে যে মানুষরা কিভাবে ওকে অ্যাটাক করেছে, তাই ও মনে করে ওকে আবার মারতে আসছে। হিরোলোক কিছু করার আগে চপার ভয়ে হিরোলোককে ঘুষি মেরে দেয় আর ওখান থেকে যেতে থাকে। হিরোলোকের আওয়াজে চপার পিছে ঘুরে তাকায়, যেখানে দেখা যায় হিরোলোক পুরো ল্যাংটা হয়ে গেছে আর বলে আমি তোমাকে প্রমিস করছি যে আমি তোমাকে মারতে আসি নাই, আমার নাম হিরোলোক, ডক্টর হিরোলোক, আর আমি তোমাকে হেল্প করতে চাই। চপার ঘুম থেকে জেগে ওঠে, দেখা যায় ওর সারা শরীর ব্যান্ডেজ করা আর ওর ডক্টর হিরোলোকের বাসায় আছে। পাশে চপারের জন্য ব্রেড আর দুধও রাখা আছে। চপার ব্রেড খায় আর কান্না করে দেয়। নামি আর সানজি ডক্টর কোরিয়ার কাছ থেকে চপারের এই স্টোরিগুলো শুনতে থাকে, যেখানে ডক্টর হিরোলোক জানতে পারে যে চপার কথা বলতে পারে, আর চপার এতক্ষণ কোনো কথা বলে নাই কারণ ও মনে করে যে চপার যদি কথা বলা শুরু করতো তাহলে ওকে ওরা আরো হিট করতো। যারাই ওর সম্পর্কে এসব জানতে পারে তারাই ওকে ভয় পায়, যেন একটা ফ্রিক, একটা মনস্টার। তখনই ওখানে হিরোলোকের মেডিসিন তৈরি করার এখানে বিস্ফোরণ হয়ে যায়, যেখানে হিরোলোক পালাও চপার বলে, আর ওরা দুজন ওই বিস্ফোরণ থেকে ব্লাস্ট হয়ে ঘর থেকে বের হয়ে যায়। ও জিজ্ঞেস করে চপার তুমি কি ঠিক আছো? চপার বলে হে তুমি কি আমাকে চপার বললে? হিরোলোক বলে এটা তোমার নতুন নাম, টনি, টনি চপার। আমার এই নামটা পছন্দ হয়েছে কারণ আমার মনে হয় যে তুমি তোমার ওই শিং দিয়ে গাছকে চপচপ করে কেটে ফেলতে পারবা। এনিওয়ে তোমাকে আমি এখন এটা বলে ডাকবো চপার। চপারেরও ওর নাম পছন্দ হয়। হিরোলোক পুরো চপারকে নিয়ে যায় আর বলে যে এই দেশে অনেক অসুস্থ লোক আছে আর তাদের প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন, যেটা আমার মতো একজন ডাক্তারের কাজ। চলো চপার, সবাইকে সুস্থ করে তোলা যাক। কিন্তু ওরা যেখানে যায় সেখানে লোকরা ওদেরকে তাড়ায় দেয়, আবার মাঝে মাঝে সৈন্যরা ওদের পিছে পড়ে যায়। হিরোলোক বলে চপার এখন ডিকয় প্ল্যান ইউজ করার টাইম এসে পড়ছে। চপার বলে কিসের প্ল্যান? আর ও চপারকে লাথি মেরে ওই সোলজারের দিকে ফেলে দেয়। চপার হিরোলোক পরে ওর বাসার মধ্যে অনেক মারামারি করে, জোর কারণে চপারকে ওরা প্রায় মেরেই ফেলতো। মারামারি করতে করতে ওরা হয়রান হয়ে যায়, কিন্তু চপারের একদম অন্যরকম ফিল হয় কারণ ওর প্রথমবার কারোর সাথে লড়াই করছে। হিরোলোক উঠে ওকে একটা হ্যাট দেয়, যেটা ওর কাছ থেকে চপারের জন্য একটা গিফট। হিরোলোক বলে চপার মাঝে মাঝে সিচুয়েশন অনেক খারাপ হয়ে যেতে পারে, কিন্তু যেরকমই সময় চলে আসুক না কেন মানুষদের উপর নিজের ক্রোধ কখনো রেখো না। আর এমনিতেও এটা একটা সিক কান্ট্রি, এই দেশের রাজা এবং সকল লোকদের হার্টের জন্য অসুখ হয়ে থাকে, আর সবাই বলে থাকে একটা সিক কান্ট্রি কখনোই সুস্থ করে তোলা সম্ভব নয়, কিন্তু সেটা ভুল। আমার আবিষ্কার একবার কমপ্লিট হয়ে গেলে এই পুরো
দেশ একদম সুস্থ হয়ে যাবে। হিরো লোক বলে যে অনেক আগে চোরদের একটা উস্তাদ ছিল যার হার্টের অবস্থা অতটা ভালো ছিল না। ও পৃথিবীর সব থেকে বেস্ট ডাক্তারের কাছে যায়, কিন্তু কোনো ডাক্তারে ওকে সুস্থ করে তুলতে পারে না। সবাই বলে যে ও মারা যাবে। ও ফ্রাস্ট্রেটেড এবং ডিপ্রেস হয়ে যায় আর একটা পাহাড়ের পাশ দিয়ে যায়। আর তখন ও এমন কিছু একটা দেখতে পারে যেটা ও কখনো হয়তো এর আগে দেখে নাই। ও ব্লসমস দেখতে পারলো, চেরি ব্লসম, চারপাশে চেরি ব্লসম দিয়ে ভরা। আর তারপর ও অন্য একটা ডাক্তারের কাছে গেল এবং ও জীবনের সব থেকে বড় শখ খাইলো, কারণ ডাক্তার ওকে বলে যে ও একদম পারফেক্টলি হেলদি, ও সুস্থ হয়ে গেছে, একদম একটা মেডিকেল। মেডিকেলি বললে ওর নিজের ইমোশনাল স্টেটটা চেঞ্জ হওয়ার কারণে ওর ফিজিক্যাল স্টেটটাও কোনোভাবে চেঞ্জ হয়ে গেছে। আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এমন কোনো রোগ নাই যেটা ঠিক করা পসিবল না। আমার মেডিকেল স্কিলস এই পুরো কান্ট্রিকে বাঁচাবে। আর এই জন্য আমি এই পাইরেট ফ্ল্যাগটা বানাইছি দুনিয়ার সকল রোগের অ্যাগেন্স্টের কাছে চ্যালেঞ্জ হিসেবে। এটা আমার বিশ্বাসের চিহ্ন যে এই দুনিয়ায় কোনো কিছু ইম্পসিবল না। আর এই ফ্ল্যাগটা উঠিয়ে আমিও একজন পাইরেটের মতোই। এদিকে লুফি চিল্লাতে থাকে, এই রেইনডিয়ার, আমাদের সাথে জয়েন করো আর আমাদের ফ্রেন্ড হয়ে যাও। যেখানে চপার লুকায় থাকে। চপার ডক্টরকে জিজ্ঞাসা করে, ডক্টর, পাইরেটস কি? তখন ও পাইরেটসদের সম্পর্কে বলে যে পাইরেটসরা কতটা ফ্রি এবং কতটা অসাম, যে মনের যা ইচ্ছা তাই করতে পারে, ড্যাশিং অ্যাডভেঞ্চার্স করে, আরো কত কি। চপার এদিকে পরে লুফিকে জিজ্ঞাসা করে, তোমরা কি আসলে পাইরেট? লুফি বলে, হ্যাঁ, আমরা সব ধরনের কুল স্টাফও করে থাকি, লাইক মাছ ধরা, গান গাওয়া, আর মাঝে মাঝে আমরা ডান্সও করি। চপার বলে, তুমি এটাকে পাইরেট বলো? লুফি বলে, অফকোর্স, আমরা অ্যাডভেঞ্চারাসে যাই। চপার বলে, তোমরা আসলে যাও? পাইরেটসরা আসলে অ্যাডভেঞ্চারে যায়? লুফি বলে, হ্যাঁ, পাইরেটসরা নিজের জীবন বাজি রেখে অ্যাডভেঞ্চার করে এবং বিভিন্ন ধরনের লোকের সাথে দেখা করে। যেখানে চপার ডক্টর হিরোলোকের কথা মনে পড়তে থাকে, যেখানে পাইরেটস সম্পর্কে কত না কিছু বলতেছিল। এদিকে ডক্টর কুরিহাই কাহিনীগুলো বলতে থাকে, এখানে বলে ভালো সময় প্রায় শেষ হয়ে গেছে আর গুড বাই বলার সময় এসে গেছে। ডক্টরের সাথে দেখা হওয়ার 1 বছর পরে ডক্টর বলে চপার ট্রিটমেন্ট ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, চপারের সকল ইনজুরিজ হিল হয়ে গেছে, আর বলো ঠিক আছে, এখন তুমি এখান থেকে যেতে পারো। চপার বুঝে ওঠে না যে কি হচ্ছে। ডক্টর চপার কোর বাসা থেকে বের করে দেয় আর বলে, ভালো একটা জীবন কাটাও, আমি বিজি আছি, যাও, তুমি এখন সুস্থ, তাই তোমাকে দেখাশোনা করার আমার কোনো আর দায়িত্ব নাই। চপার কান্না করে দেয় আর বলে, ডক্টর, আমি প্রমিস করছি যে আমি আপনার কোনো রকমের ডিস্টার্ব করবো না, শুধু আমাকে আপনার সাথে থাকতে দিন, আমি লাগলে আমার চেহারাও দেখাবো না, আমি আপনার বাসার সব কাজ করবো, বাসার ঘর মুছবো, যে কোনো কিছু করবো, শুধু আমাকে থাকতে দিন আপনার সাথে। আমার কোনো ফ্রেন্ডস নাই, আমার কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। এদিকে হিরো লোক চপারের কথা মনে করতে থাকে এবং নিজেকে আটকে রাখে আর চপার দরজায় বাড়ি মারতেই থাকে। হুট করে একটা জোরে শব্দ হয়। ডক্টর দরজা খুলে দেখে যে চপার নিজেকে ইনজুর্ড করেছে। বলে যে আমি ব্যথা পেয়েছি, আমার সাহায্য দরকার, আমি ইনজুর, তো দেখেন। আর তখন হিরো লোক ওর পাশে গুলি চালিয়ে দেয়। হিরো লোক বলে, যাও, যেখানে আছে সেখানে যাও, শুধু এখানে আসবা না। চপার ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় আর হিরো লোকও কাঁদতে থাকে। দেখা যায় হিরো লোক ডক্টর কুরিহার কাছে আসছে। এখানে হিরো লোক এসে বলে যে আমি মারা যাচ্ছি। কুরিহা বলে, হ্যাঁ, তুমি যাচ্ছ। ও জিজ্ঞাসা করে, আমার কাছে কত সময় আছে? কুরিহা বলে, তোমার কাছে প্রায় 10 দিনই আছে, 10 দিন পর তুমি মারা যাবা। আর দেখা যায় চপার এই কথাগুলো পাশে জানলা দিয়ে শুনতেছে। হিরো লোক বলে, 10 দিন, এটা না, আমার 2 দিনের লাগে আমার 30 বছরের রিসার্চ কমপ্লিট করতে। আমি এই দেশে চেরি ব্লসম বানাবো। কুরিয়া বলে, তার মানে তুমি তোমার জীবনের 30 বছর নষ্ট করে দিয়েছো একটা চেরি ব্লসম বানাইতে? এটাই তোমার বড় প্রজেক্ট? তুমি বলতে চাচ্ছ তুমি যে আগে একটা চোরের ওস্তাদ ছেলে, তখন তোমাকে একটা চেরি ব্লসম বাঁচাইছিল, এটা আসলেই সত্যি? কুরিয়া বলে, তুমি একটা বোকাচোদা, এরকম হাড্ডি কাঁপানো বরফের আইল্যান্ডে চেরি ব্লসম কখনোই হতে পারে না। কিন্তু হিরো লোক ওর বিশ্বাসে অটুট থাকে এবং ও চেরি ব্লসম করাই ছাড়বে। চপার এই কথাগুলো শুনতে থাকে। এদিকে চপার সেন্স হতে পারে ওয়াপল ক্যাসেল থেকে আসতেছে আর ওর গন্ধ পেতে থাকে। যেখানে ডক্টর কুরিয়া বলে যে চপারের কাহিনীর এন্ডিং যেরকমই হোক সেটা ভালো ছিল না। দেখানো হয় আবারও অতীতের চপারকে, যেখানে চপারের মনে পড়ে যে ও একবার গার্ডসদের বলতে শুনেছিল যে ওয়াপলার ডাক্তাররা এক ধরনের মাশরুম খুঁজতেছে যেটা হয়তো যে কোনো রোগকে সুস্থ করতে পারবে। চপার হিরো লোকের বাসায় যায় এবং ওর ওখানে থাকা সকল বই খুঁজতে থাকে এবং অবশ্যই একটা মাশরুমের ছবি দেখে ওই মাশরুমটা খোঁজার জন্য রওনা হয়। চপার হাঁটতে থাকে আর বিভিন্ন জায়গায় যেতে থাকে আর এদিকে হিরো লোক ওর এক্সপেরিমেন্ট করতেই থাকে। চপার চলে আসে ওইখানকার সকল রেইনডিয়ারের সামনে, যেখানে ওর ফ্যামিলি আছে। ওই সকল রেইনডিয়ারের সামনে একটা শব্দ না করে যেতে থাকে, যেখানে ওর মনের মধ্যে ভয়ও থাকে আর ওকে ওখানকার রেইনডিয়ারে অ্যাটাক করে দেয়। কিন্তু ডক্টরের জন্য উঠে আবার লড়াই করে। চপার পেরে ওঠে না, কিন্তু তারপরও বারবার দাঁড়ায় ওঠে। রক্তাক্ত শরীর নিয়ে অনেক জোরে চিল্লায় চপার
সামনে এগিয়ে যায় এবং ওর ফাইট চালিয়ে যায় আর অবশেষে পরবর্তীতে ওই মাশরুমটা খুঁজে পায়, কিন্তু ওইটা আরেক প্রান্তে থাকে। দেখা যায় 1 সপ্তাহ হয়ে গেছে আর হিরো লোকের অবস্থা খারাপ আর ওর এক্সপেরিমেন্টটা এখনো কমপ্লিট হয় নাই। চলে আসে সেখানে চপার, যে অনেক ইনজুর্ড থাকে, যেখানে হিরো লোক ওর অবস্থা দেখে তো একদম শকড হয়ে যায়। চপার বলতে থাকে, ডক্টর আই এম সরি, আমি আপনার একটা মূল্যবান বই হারিয়ে ফেলেছি, কিন্তু মাশরুম মেডিসিন। হিরো লোক বলে, এটা কি আমার জন্য? আমি আর ডাকি মাশরুম? চপার বলে, প্লিজ ডাক্তার, আমি আপনার মতো মানুষদের হেল্প করতে চাই, আমাকে ডাক্তার হওয়া শেখান, মেডিসিনের সম্পর্কে সবকিছু শেখান, আমি লড়াই করব এবং হার মানবো না, একদম পাইরেটদের মতো। কিন্তু চপার হিরো লোকের কাছে কোনো রেসপন্স না পেয়ে বলে যে আই থিঙ্ক রেইনডিয়ার হয়তো পারবে না। হিরো লোক কান্না করে দেয় এবং চপারকে জড়ায় ধরে আর বলে, অফকোর্স তুমি পারবা, আমি জানি তুমি একটা ওয়ান্ডারফুল ডক্টর হবা, কারণ তোমার অনেক কাইন্ড একটা হার্ট আছে। এদিকে পুরানো ওয়াপলকে দেখানো হয়, যেখানে ওর লোক চ্যাস আর কুরো মারি মুখে বলে যে ডক্টরদের হান্ট করা কি কমপ্লিট হলো? ওরা বলে প্রায় শেষ, শুধুমাত্র 2জন আছে যাদেরকে এখন ধরা পসিবল হয় নাই, ওই বুড়ি কুরেহা আর ওই কোয়াক ডক্টর হিরো লোক। ওয়াপল রেগে যায় আর বলে, আমার একটা ভালো আইডিয়া আসছে। ও বলে, সবাইকে একটা নোটিশ পাঠাও, বলো যে আমার কাছে যে 20টা ডাক্তার আছে তারা সবাই অসুস্থ হয়ে গেছে। এদিকে হিরো লোক চপার আনা মাশরুমের স্যুপ খায় আর বলে যে আমার ভালো লাগতেছে, থ্যাংক ইউ স্যুপের জন্য। কিন্তু তখনই হা করে তাকায় থাকে আর ও লক্ষ্য করে যে ওর এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে, ফাইনালি করে দেখিয়েছে চেরি ব্লসম। এই রিয়াকশনের জন্য 30 বছর ওয়েট করছে। ও অনেক খুশি থাকে, ওই উইন্টার আইল্যান্ডে চেরি ব্লসম বানাতে পারবে। হিরো লোক পরে বাইরে যায় আর চপারকে বাসায় থাকতে বলে। এদিকে চপার খুশি হতে থাকে যে ডক্টরকে হ্যাপি লাগছিল, ওয়াও ও একটা মানুষের রোগ ভালো করেছে। তখনই হিরো লোক আবার চলে আসে আর বলে, তুমি একটা গ্রেট ডক্টর হবা, আমি এটা নিশ্চিত করে ছাড়বো। চপার আবারও হাসতে থাকে। দেখা যায় হিরো লোক ডক্টর কুরিহার কাছে আসছে, যেখানে ও আপোলোর 20টা ডাক্তারের অসুস্থ হওয়ার খবর জানে। হিরো লোক ডক্টর কুরিহাকে বলে যে আমার তোমার একটা ফেভার দরকার। কুরিহা না করে দেয়। ও বলে, আমি তো তোমাকে এখনো বলিও নাই। ও কুরিহাকে ওর এক্সপেরিমেন্ট দেখায়, ওর হাতে গোলাপি ডাস্ট থাকে। ও জিজ্ঞাসা করে এটা কি? ও বলে, এটা আমার লাইফের 30 বছরের রিসার্চ। কুরিয়া বলে, তুমি তোমার জীবনে 30 বছর সাকসেসফুলি ওয়েস্ট করে ফেলছো, এখন তুমি আমার কাছে কি চাও? হিরো লোক বলে, আমি ডাস্ট তো বানিয়ে ফেলেছি, কিন্তু আমি এনাফ পরিমাণে বানাতে পারিনি যে পুরো কান্ট্রিকে ব্লুম করবে, তাই আমি চাই এটা তুমি করো। এবং আরো একটা কথা, যে আমি চাই তুমি চপারকে মেডিসিন সম্পর্কে সবকিছু শেখাও। ও একটা ডাক্তার হতে চায়, হতে পারে ও একটা রেইনডিয়ার, তো আমি জানি যে ও একটা গ্রেট ডক্টর হবে। ও একটা কাইন্ড হার্টের সাথে একটা ভালো পার্সন। ও আমার জন্য একটা মেডিসিন নিয়ে নিজের লাইফ বাজি রেখেছে, প্লিজ ওকে একটা ডক্টর হতে হেল্প করো। কিন্তু কুরিয়ার চেতে যায় আর ওকে বাসাকে বের করে দেয়। হিরো লোক গুড বাই বলে। কুরিয়ার একটু খটকা লাগে যে হিরো লোক এত সহজে গিভ আপ করার মতো লোক না, তাই হুট করে এসব বলতেছে কেন। এখানে হিরো লোকের একটা কথা মনে পড়ে, এখানে হিরো লোক ওকে বলেছিল যে আমার কাছে সময় এখন প্রায় শেষ। তো বুঝতে পারে যে হিরো লোক কি স্টেপ নিতে যাচ্ছে। হিরো লোক ওয়াপোলোর ওই বিশ্ব ডাক্তারকে বাঁচানোর জন্য যায়। এদিকে ডক্টর কুরিয়া হিরো লোকের বাসায় চলে আসে আর বলে, ওই হিরো লোক কই? ওই গেছো? চপার বলে, ডক্টর সুস্থ হয়ে গেছে, তাই সে টাউনের দিকে গেছে। কুরিয়া বলে, সুস্থ? ও কোনোভাবে সুস্থ হতে পারবে না। চপার বলে, না এটা সত্যি না, সে সুস্থ হয়ে গেছে, কারণ আমি তাকে এটা দিয়েছি খাওয়ার জন্য। কুরিয়া একদম শকড হয়ে যায় আর চপারকে এক ঘুষি মেরে উড়ায় দেয় আর বলে, তুই বকচোদা, তুই কি জানিস না ওইটা একটা পয়জন, একবার ওইটা খেয়ে ফেললে তুমি অর্ধেক দিনেই মারা যাবা। এজন্য ওই হালায় আমার কাছে আসছিল আর আমাকে এসব বললো। কিন্তু চপার বিশ্বাস করতে চায় না, আমি এটা ডাক্তারের বইতে দেখছি। আর হ্যাঁ, ওই আমি ওর ডাকি মাশরুমের পাশে একটা স্কলার বোনও ছিল, আর ডক্টর বলছে যে ও ভালো ফিল করতেছে, কোনোভাবেই সে মরতে পারে না। তুই মিথ্যা বলতেছো। কিন্তু কোরিয়া বলতে থাকে যে এটা একটা পয়জন আর এমন কোনো মেডিসিন নাই এটা ওয়ার্ল্ডের সকল রোগ ভালো করতে পারে, এই জন্য ডক্টর আছে, নাহলে কোনো ডক্টর থাকতোই না, সবাই খালি ওই মেডিসিনই খাইতো। হিরো লোক তোমাকে বলে নাই কারণ ওর তোমার কাইন্ডনেস ওর মন ভরে গিয়েছিল। যদি তুমি কাউকে বাঁচাতে চাও তাহলে তোমার সঠিক মেডিকেল স্কিলস লাগবে, সেটা ছাড়া তুমি কখনোই কাউকে বাঁচাতে পারবে না। চপার কাঁদতে থাকে। দেখা যায় যে ওয়াপোলার ক্যাসেলের দিকে হিরো লোক আসতেছে। ওয়াপল শুনে হাসতে থাকে, যেখানে ডাল্টন বলে, ওকে সিরিয়াস, এখানে আসতেছে কেন? হিরো লোক ওইখানে চলে আসে আর বলে, আমাকে সকল পেশেন্টের কাছে নিয়ে যাও, আমি এখানে 20 MD বা 20টা ডাক্তারকে বাঁচাতে আসছি। দেখা যায় সকল ডাক্তারই সুস্থ আছে। ওয়াপল হাসতে থাকে আর বলে, তুই বোকাচোদা, তুই কি বুঝোস না এটা একটা ট্র্যাপ ছিল তোর মতো বোকাচোদাদের ধরার জন্য।
জন্য। এখানে শুধুমাত্র তোর লাইফে বিপদে আছে। গার্ডস রেডি। চপার দৌড়ায় ক্যাসেলের দিকে আসতে থাকে, আর এদিকে হিরো লোক তখন বলতে থাকে তো কেউই অসুস্থ না, সবাই সুস্থ আছে। দেখা যায় ও অনেক খুশি আছে। ও বলে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, যেন মনে হচ্ছিল যে একটা ন্যাশনাল ক্রাইসিস এসে গেছে, কিন্তু না, লাকিলি এটা শুধু একটা ট্রিক ছিল, সবাই সুস্থ আছে। ওই বিশ্বের ডাক্তারও শক থাকে। ওয়াপল হিরো লোককে মারতে বলে, তো হিরো লোক বলে তোমার কি মনে হয় কখন একজন মারা যায়? যখন পিস্তলের গুলি এসে হার্টে লাগে? না। যখন একটা মরণব্যাধি রোগে আক্রান্ত হয়? না। যখন একটা ডেডলি পয়জনাস মাশরুমের স্যুপ খায়? না। একটা মানুষ মারা যায় যখন মানুষ ভুলে যায় আমি যদি এখানে মারাও যাই আমার স্বপ্ন পূরণ হবে, আর যখন এটা হবে তখন এই দেশের লোকের হৃদয়ে যে অস্ত্রটা আছে সেটা সুস্থ হয়ে যাবে। হিরো লোক ওর কাপে আর একটা মেডিসিন ঢালে আর বলে তুমি কাঁদতেছো কেন ডাল্টন? যেখানে ডাল্টন হিরো লোকের ওর কান্ট্রির প্রতি যে একটা ভালোবাসা আর মানুষকে বাঁচানোর যে একটা আকাঙ্ক্ষা সেটা নিয়ে কান্না করে দেয়। হিরো লোক বলে কিছুক্ষণ পরে একটা মনস্টার আসবে, ও আমার ছেলে, প্লিজ ওকে আঘাত দিও না। হিরো লোক মনে মনে বলে চিন্তা কর না চপার, ওই মাশরুম আমাকে মারবে না। হিরো লোক চিল্লায় বলে যে আমার একটা জোস লাইফ ছিল, আর ওর মেডিসিনটা খেয়ে ফেলে আর বলে থ্যাংক ইউ চপার, আর ও এখানে ব্লাস্ট হয়ে যায়। ওয়াপল হাসতে থাকে আর বলে যে ও নিজেই ফাটাই দিছে, কি একটা বোকাচোদা, হা হা হা। চপার ওইখানে এসে পড়ে আর এগুলো শুনতে থাকে, আর ও যেন একটা মনস্টার হয়ে যায় আর ওইখানে অ্যাটাক করতে যায়। কিন্তু তখনই ওইখানে ডাল্টন চলে আসে, যেখানে ওর অক্স ফ্রুটের পাওয়ারের মাধ্যমে ও কাট খায় আর বলে যাও এখান থেকে চলে যাও, যদি তুমি আমাকেই না হারাতে পারো তাহলে তুমি ওদেরকে হারাতেই পারবা না। আর ও কাঁদতে থাকে আর চপারের কাছে মাফ চায় যে আমি তাদের পক্ষ থেকে মাফ চাচ্ছি যারা হিরো লোকের মৃত্যুতে হাসি আটা করতেছে। তোমার মধ্যে এনাফ পরিমাণের শক্তি না থাকলে তুমি শুধু শুধু মারা যাবে এখানে, তোমার জীবন এখানে শেষ করো না, এটাকে এই দেশের জন্য স্যাক্রিফাইস করো না প্লিজ। টপার এখান থেকে চলে যায়, যেখানে ওয়াপল চিল্লায় তুমি ওকে যাইতে দিছো। ডাল্টন ওয়াপলরা চুপ করতে বলে আর বলে সেই একমাত্র লোক যে অসুস্থ দেশকে সুস্থ করতে চেয়েছিল সে তোমার হাসির সামনে কিছুক্ষণ আগেই মারা গেল, যে আমাদের সবাইকে বাঁচাতে চেয়েছিল এবং তার জন্য সে মারাও গেল। ওয়াপল বলে তো কি হয়েছে? ডাল্টন ওর দুঃখ এবং ওর ক্রোধ দেখায় আর বলে এই কান্ট্রিতে যদি মেডিকেল অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায় তাও এই দেশের কিছুই হবে না, কারণ এরকম কোনো ওষুধ নাই যেটা একটা বোকাচোদারা সুস্থ করে। ওয়াপল রাগ করতে থাকে। চপার ডক্টর কুরিয়ার কাছে চলে আসে, যেখানে ডক্টর হিরো লোকের পাইরেট ফ্ল্যাগ ওয়েভ করতে থাকে আর বলে প্লিজ আমাকে একটা ডাক্তার হওয়া শেখান, প্লিজ আমাকে একটা ডাক্তার বানায় দেন, আমাকে মেডিসিন সম্পর্কে সবকিছু শিখান, আমি সকল রোগের ওষুধ হব, আমি একটা ডক্টর হব এবং যে কোনো রোগ সুস্থ করে দেখাবো, আমি একটা দেশকেও সুস্থ করে ফেলবো, আপনি যা বলুন আমি তাই করব, কিন্তু আমি একটা ডাক্তার হব, কারণ আমি বিশেষ করে এরকম কোনো রোগ নাই যেটা সুস্থ করা পসিবল না। আর কাঁদতে থাকে। কোরিয়া বলে আমাকে এখন থেকে ডক্টর রিন বলে রাখো, আর চপারকে নিজের কাছে নিয়ে নেয়। এদিকে ডাল্টনকে জেলের মধ্যে ভরে দেয়, কারণ ডাল্টন বলে আমি মরবো না, আমি ওর উইল ধরে রাখবো। আর এখানেই প্রায় 6 বছর ধরে চপার ডক্টর রিনের কাছ থেকে মেডিসিনের সম্পর্কে সবকিছু শিখতেছে, আর ডক্টর রিন চপারকে ও যা কিছু জানতো সবকিছু শিখাইছে, ও একটা ভালো স্টুডেন্ট ছিল। এদিকে চপার চিল্লায় ডক্টর রিনের কাছে চলে আসে আর বলে ওয়াপল চলে আসছে। এদিকে লুফি ওরে দেখে চেতে যায় যে ওই হালায় আবার আইছে। ওয়াপল এসে আসতে থাকে, কিন্তু লক্ষ্য করে যে ক্যাসেলের উপরে একটা পাইরেট ফ্ল্যাগ। বলে যে ওইখানে ওইরকম স্ট্রেঞ্জ ফ্ল্যাগ কেন, আমার ফ্ল্যাগ কই? ডক্টর কোরিয়া এখানে চলে আসে আর বলে আমি ওইটা জ্বালাই দিছি। ওয়াপল কোরিয়াকে ওইখান থেকে চলে যেতে বলে, কিন্তু কোরিয়া বলে ড্রাম কিংডম আর ওর না, ও একটা রাজা হওয়ার সকল যোগ্যতা হারাইছে, তাই ওকে ওইখান থেকে চলে যেতে বলে। আর তখন সেখানে লুফি চলে আসে আর বলে এই হালায় আমার। লুফি এসে ওয়াপলকে ঘুষি মেরে উড়ায় একদম দূরে ফেলায় দেয়। সবাই হা করে তাকায় থাকে। অল্পের জন্য ওয়াপল ওই পাহাড় থেকে পড়ে যায় না। এদিকে সানজি চলে আসে আর লুফি বলে থাকে তোদের সমস্যা কি? এই আইল্যান্ডে আসার আগের থেকে তোরা আমাদের পিছে পড়ে আছিস। আমি তখন তোদের সাথে ফাইট করতে পারি না, কারণ তখন আমার ফ্রেন্ডদের প্রোটেক্ট করা দরকার ছিল, কিন্তু এখন তোদের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। ওয়াপল লোকরা বলে তুই কি জানিস তুই কার অ্যাটাক করছিস? ওয়াপল এই ড্রাম আইল্যান্ডের রাজা, সে একজন অ্যাবসলিউট রুলার, যে দেশের মনার্ক। লুফি বলে কি যায় আসে? পুরা জিজ্ঞাসা করে তো ওয়াপলের সাথে তোমার আগেও দেখা হয়েছে। লুফি ফ্রাস্ট্রেশনে সব বলতে থাকে যে ওয়াপল ওদের সাথে কি করছে। তখন সানজি বলে ঠিক আছে, কিন্তু তোমার কি ঠান্ডা লাগছে?
লাগতেছে না তুমি এই অবস্থায় আসছো? ওয়াপল দাঁড়া যায় আর বলে, স্ট্র হ্যাট, তোর ভালোই সাহস আছে, তোরা আমি টুকরা টুকরা করে ফেলবো। সানজি বলে, তোমাকে হয়তো একটু ওয়েট করা লাগবে, ও কাপড় চেঞ্জ করতে গেছে। ওয়াপল যেতে যায়, ঠিক আছে। চপার লুফির ওয়াপলকে ঘুষি মারা দেখে বুঝতে পারে এবং সানজিকে জিজ্ঞাসা করে, বলো আমাকে, তোমার ফ্রেন্ড নিজেকে স্ট্রেচ করতে পারে কিভাবে? সানজি বলে, ও ওইটা, এটার কারণ হলো ও একটা রাবার ম্যান। চপার বলে, ওইটা আবার কি? সানজি বলে, এটা একটা মনস্টার। চপার তাকায় থাকে। এদিকে ওয়াপল চিল্লায় চিল্লায় বলতে থাকে, তো আমাদের এগেনস্টে একটা ডাক্তার, একটা রেইনডিয়ার আর কিছু স্ট্র হ্যাট, এরা জলদি শেষ হয়ে যাবে। তো আমি তোরে দিয়ে শুরু করবো, বুড়ি কুড়ে। হ্যাঁ, তোর সাহস কি করা হয় তুই আমার ক্যাসেলে আসিস? আর শুধু তাই না, তুই আমার ক্যাসেলে কি একটা আজব রকমের ফ্ল্যাগ লাগাইছস। কুড়া বলে, এটা এখন হিরো লোকের গ্রেভ। আর চপার ইনসিস্ট করছে যে ওর ফ্ল্যাগটা যেন এখানে লাগানো হয়। ওয়াপল চেতে যায় আর ওই ফ্ল্যাগ কে পুরাই দিতে বলে। চপার রেগে যায় আর বড় মনস্টার হয়ে যায়। ও বলে, আমি তোমাকে ওই ফ্ল্যাগটা কখনোই ধরতে দিব না। আর এই ক্যাসেলে পা রাখা তো দূরের কথা, ওরা সবাই চিনতে পারে যে এটা হলো ওই মনস্টারটাই যে হিরো লোকের মরার পর আসছিল। পুরো মারিমো, যার হাতে এবং মাথায় চুল দিয়ে ভরা, ওই পরে ডক্টর ডিনের উপরে এক খাবলা চুল মারে। সানজি ওইটা ওর পা দিয়ে আটকায়, কিন্তু পরে ওই চুলগুলো সানজির পা থেকে নামেই না। ও কোনোভাবে ওটা সহায়তা পারে না, যেন স্ট্যাটিক ইলেকট্রিসিটির মতো কাজ করতেছে। লুফি এদিকে ঠান্ডায় উপরে চলে আসে আর বলে, এখানে অনেক ঠান্ডা, আমার একটা কোট লাগবে জলদি। লুফি বলে, যে কোনো কোট হইলে হবে, শুধু একটা কোট লাগবে। নামি বলে, আগে বলো বাইরে কি হচ্ছে, এত শব্দ কিসের? লুফি বলে, বাইরে লড়াই হচ্ছে। নামি পরে বলে, তোমার যদি কোটই লাগে তাহলে তুমি আমারটা নিতে পারো। লুফি বলে, কিন্তু ওটা তো মেয়েদের কোট। নামি বলে, তুমি তো বললে যে কোনো কোট হলেই হবে, এই জন্য আমি বললাম। তারপরও নামির কোট পরে ওখান থেকে চলে যায়। এদিকে কুরোমারিমো আরো চুলের বল মারতে থাকে আর সানজির গায়ে আরো চুল লেগে যায়। চপার এসে হেল্প করতে যায়, কিন্তু চপারের গায়েও লাগতে থাকে। কুরোমারিমো বলে, আমি ইচ্ছা করে আমার চুলগুলো ভালো মতো ধুয়ে রাখি না। আর চেজ বলে, ওর চুল শুকনো থাকার কারণে ওগুলা আগুনে পোড়া তো অনেক সহজ হয়। আর এই বলতে ফায়ারের অ্যারো চালায় আর চপার সানজিকে রেখে ওইখান থেকে দূরে চলে যায় আর বলে, ডিকয় প্ল্যান, অর্থাৎ দেখানো সানজিকে ডিকয় বানাইছে। চপার এসে ওদেরকে অ্যাটাক করতে যায়, কিন্তু তখন এসে এখানে ওয়াপল এসে চপারকে ওর মুখের মধ্যে নিয়ে নেয়। তখন এখানে লুফি চলে আসে আর দূর থেকে ও সানজির পা ধরে সানজি লুফিকে ওয়াপলের দিকে ফিক্কা মারে আর ওয়াপলের ভুঁড়িতে বাড়ি লেগে ওর মুখ থেকে চপার বের হয়ে যায় আর ওর যে হিপ্পো ছিল ওইটা আকাশ উড়ে যায়। কিন্তু এদিকে সানজি লক্ষ্য করে যে লুফি নামির কোট পরে আছে। এরা দেখো ও জ্বলতে থাকে এবং ও রেগে যায় এবং এটা খুলতে বলে। ওয়াপলো এদিকে রেগে যায় আর বলে, আমি ওদেরকে দেখাবো মাঞ্চ মাঞ্চ ফ্রুটের রিয়েল পাওয়ার। এদিকে টাউনের লোক এবং 20 এমডিস বা ডাক্তারদের দেখানো হয়, যেখানে ওই ডাক্তাররা বলে যে ওদেরকে চিকিৎসা করতে দিলে ওরা ডালটনকে বাঁচাতে পারবে। কিন্তু টাউনের লোকরা ওই ডাক্তারদের বিশ্বাস করতে চায় না, কারণ ওই ডাক্তাররা অলরেডি একটা ট্রেটরের মতো। কিন্তু ডাক্তাররা ডালটনকে বাঁচাতে চায়, কিন্তু এই 20 ডাক্তার বলে ওরা এতদিন যাই করেছে সেটা করতে ওরা বাধ্য ছিল। ওয়াপলের কারণে ওরা কিংডমের কোনো লোকদের কোনো সেবাও করতে পারে নাই। কিন্তু একটা কোয়াক ডক্টর ছিল যে ওদেরকে হার মানা শিখায় নাই। এজন্য ওরা ওদের মেডিকেল টেকনোলজি আরো অ্যাডভান্স পর্যায়ে আগায় নিয়ে গেছে, যেটা কখনো কখনো এরকম সময়তে আসবে যখন ওরা এই কান্ট্রির সেবা করতে পারবে। আর সেই সময়টা এখন হয়তো এসে গেছে, আর আমরা এখন ওর মতো লোক আর হারাতে পারবো না। এদিকে ওয়াপলের লোকদের জিজ্ঞাসা করে যে, বলো আমি আজকে কি কি খাইছি? ওরা বলে, কয়টা ঘর বাড়ি, আবার ক্যানন, আবার গান পাউডার, আরো কত কি। লুফি সানজিকে তখন বলে, আর তুমি ভাবো যে আমি অনেক বেশি খাই? ওয়াপল বলে, স্ট্র হ্যাট, আমি যা খাই সেটা মাঞ্চ মাঞ্চ ফ্রুটের কারণে ওটা আমার বডির পার্ট হয়ে যায়, তাই এখন দেখো মজা। ওয়াপল একটা ঘরের মতো হয়ে যায়, আবার ওর হাতে ক্যাননও থাকে। ও যা যা খাইছে সেগুলো ওর বডির পার্ট হয়ে যায়, ও হয়ে যায় একটা ওয়াপল হাউস। লুফি বলতে থাকে, অসম। আর ওয়াপল তখন ওর লোকদের খেয়ে ফেলে আর মাঞ্চ মাঞ্চ ফ্যাক্টরি ইউজ করে। লুফিরা তো বুঝোটা না জেনে কি হচ্ছেটা কি, ওর নিজের লোকদেরই খেয়ে ফেলতেছে। আর তখনই ওয়াপলের ঘরের দরজা খুলে আর ওই দুইজনের একটা ইউনিয়ন হয়ে যায়, অর্থাৎ এক দেহ দুই জান। ওয়াপল এটাকে মিরাক্লাস ইউনিয়ন বলে। সানজি বলে, মিরাক্লাস ইউনিয়ন? আমার কাছে তো এটা রিডিকুলাস ইউনিয়ন মনে হচ্ছে। কিন্তু লুফি অ্যাডমায়ার করতে থাকে আর সানজি যেতে থাকে। ওয়াপল পরে ওর ক্যানন উঠায় আর ক্যাসেলের উপরে ফ্ল্যাগের দিকে মারে, যেখানে ওই ফ্ল্যাগে লেগে ফ্ল্যাগটা পড়ে যেতে যায়। চপার কষ্টে তাকায় থাকে। লুফি বলে, একটা পাইরেট ফ্ল্যাগ। ও চপার দিকে তাকায়, চপার যেতে যায় আর ওয়াপলার দিকে আগায় আর ওয়াপলকে মারতে যায়। ও বলতে থাকে যে ডক্টর তোমাকেও বাঁচাতে চেয়েছিল। ও ওয়াপলকে মারতেই যায়, তখন ওর ডক্টরের কথা মনে পড়ে। ডক্টর কিভাবে ওকে বলেছিল যে কোনো মানুষের প্রতি কোনো গ্রাজ না রাখতে, কারণ এটা একটা সিক কান্ট্রি। তাই ও ওয়াপলকে বলে যে আমি তোমাকে আঘাত করবো না যদি তুমি এই দেশ ছেড়ে চলে যাও। ডক্টর পুরো বলে, চপার তুমি কি করতেছো? তখনই ওয়াপল চপার ক্যানন মেরে দেয় আর লুফি এদিকে সুইপার
ফ্ল্যাগটা আবার বেঁধে ফেলে। লুফি ওয়াপলকে বলে, তোমরা যে পাইরেট সাজছিলে তোমরা আসলে কোনো রিয়েল পাইরেট না, তোমরা ফেক, কারণ তোমরা এটার মানে বুঝোই না যে একটা পাইরেট ফ্ল্যাগ ওয়েভ করানোর মানে কি, একটা পাইরেট ফ্ল্যাগের আসল মূল্যটা কি। এদিকে ভিভি অনেক চিন্তা হয় যে এখানে কি না কি হচ্ছে, কারণ একটু আগে এখানে এত বড় একটা অ্যাম্বুলেন্স আসছিল আর ওরা তিনজন আদৌ কি ঠিক আছে কিনা কে জানে। উসব তখন ভিভিকে বলে যে শান্ত হও, তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নাই, না লুফি না সানজি না নামি, না এখানে কি হচ্ছে, না অ্যালাবাস্টা নিয়ে। তুমি নিজের কাঁধে অনেক বেশি বার্ডেন নিচ্ছ, যার সম্পর্কে তুমি এখন আপাতত সব ভুলেই যাও। আর আমাদের ওইখানে উপরে যাওয়া দরকার নাই, কারণ আমরা লুফি, সানজি এবং নামির কথা বলতেছি, আর ওরা একদমই ঠিক আছে, কারণ আমি ওদের উপর বিলিভ করি। ভিভি বলে, রাইট, আমার ফ্রেন্ডের প্রতি বিশ্বাস রাখা উচিত, ও সব বিশ্বাস করে আর এজন্য এত শান্ত। ভিভি বলে, থ্যাঙ্কস আ লট, তোমার মাথায় বুদ্ধিমত্তা দিয়ে ভরা ওসব। কিন্তু জোরো বলে, না, ওর মাথায় গোবর দিয়ে ভরা, ও খালি ওই পাহাড়ের উপর উঠতে ভয় পেতেছে, যেখানে ওসব ভণ্ডামের প্রকাশ পায়। এদিকে ডলটন বেঁচে ওঠে, কিন্তু আহত অবস্থায় ও বের হয়ে আসে এবং ওয়াপলের সাথে আবার ফাইটে যেতে চায়। ওসব আর ভিভি বলে, এই দেখো ডলটন। জোরো বলে, আমাকে কি কেউ বলবে যে এই ডলটন হালাই কে? ডলটন বলে, আমার কান্ট্রি এখন অনেক বেশি ডেঞ্জারে আছে, আমরা ওয়াবলকে টেক ওভার করতে দিতে পারি না, না হলে সবকিছু শেষ হয়ে যাবে, আর আমি এটা হতে দিব না। কিন্তু সবাই বলে যে তুমি অনেক ইনজুর্ড, তোমার অবস্থা তো ভালো না। কিন্তু ডলটন কিছুতেই মানে না, আর ওয়াবলকে আটকাতে যে ও যদি মারাও যায় তাও এটা ওয়ার্থ ইট। ওসব ডালটনের কথায় তাক খেয়ে যায়। ওসব বলে, উঠে পড়ো, আমি তোমাকে ক্যাসেলে নিয়ে যাব, এত চিন্তা করো না, তুমি ফাইট করার আগ পর্যন্ত তোমার শক্তি বাঁচায় রাখো, এটুকুই আমি চাই। আর ও ডালটনকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আসলে ওর তো কোনো কাম হয় না। ডালটন বলে, ওসব থ্যাঙ্কস, কিন্তু আমার মনে হয় এটা কোনো কাজ করতেছে না। কিন্তু ওসব বললে, আমি তোমাকে নিয়েই যাব। আর জোরো আসে আর একাই এক হাতে ডালটনকে উঠায় ফেলে। ওরা পরে পাহাড়ের দিকে যেতে থাকে, কিন্তু তখন একজন বলে, দাঁড়াও, পাহাড়ে ওঠার হয়তো একটা ইজি ওয়ে আছে। ও বলে, দড়ির রাস্তায় যাও। কয়দিন আগে দেখছি গিয়াসের একটা গাছে ওয়াপলের ক্যাসেলের রোপ ওয়ে আবার কানেক্টেড করা হয়েছে। এদিকে ওয়াপল লুফির উপরে হাসতে থাকে যে একটা পতাকার কোনো মানে হয় না। লুফি বলে, তুমি যদি তাই ভাবো তাহলে তুমি যেরকম বোকাচোদা দেখতে তার চেয়েও বেশি বোকাচোদা। ওয়াপল আবার ওই ফ্ল্যাগটা উড়াই দেওয়ার কথা বলে, কিন্তু লুফি বলে, তুই যদি পারিস তাহলে উড়াই দেখা, এই ফ্ল্যাগ এখান থেকে নামবে না। ওয়াপল তখনই লুফির উপরে ক্যানন মেরে দেয় আর ডাইরেক্ট হিট করে। অন্য সবাই তো ভয় পেয়ে যায়, কিন্তু ওরা দেখতে পারে যে লুফি তখন ওইখানে দাঁড়ায় আছে আর ওই ফ্ল্যাগটা ওর হাতে ধরে আছে। সবাই শকড হয়ে থাকে। লুফি বলে, আমি জানি না এই পাইরেট ফ্ল্যাগটা কার, কিন্তু একটা পাইরেট ফ্ল্যাগের মানে হলো যে সে শপথ নিয়েছে যে সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য তার জীবনের বাজি রাখবে। তাই এই পতাকা দাঁড়িয়ে থাকার মানে কি সেটা তোদের মতো বোধাইরা জীবনও জানবে না। চপার তাকায় থাকে আর বলে, ইনক্রেডিবল, তো এটাই হলো পাইরেট। ওয়াপল লুফিকে আবার ক্যানন মারতে যায়, কিন্তু সানজি এসে ওয়াপলকে মারতে যায়। তখন সানজির পিঠের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ মাত্র ট্রিটমেন্ট থেকে উঠছে আর ও এখনো কমপ্লিটলি সুস্থ হয় না। তাই কুরেহা ওকে আবার শোয়ায় দেয় যে ওরা না নড়তে। লুফি দিকে চপারকে বলে যে, হে রেনডিয়ার, তোমার ফ্রেন্ডের পাইরেট ফ্ল্যাগের উপর অ্যাটাক করার জন্য চলো, কেননা আমরা ওই দুজন মিলে ভোটকা সালাটা মারি। চপার বলে, আমি। তখন ওই ওয়াপল ওই ফ্ল্যাগের উপর আবার ক্যামেরা মারতে যায়। চপার তখন জিতে যায় আর ওয়াপলার দিকে অ্যাটাক করতে যায়, কিন্তু তখন ওর সামনে ওয়াপলার লোকগুলো চলে আসে। লুফি এদিকে পাইরেট ফ্ল্যাগটা গেঁথে দেয়। এদিকে ওয়াপলার লোকরা বলে যে, তুমি হয়তো সেই ইয়েতি যাকে গ্রাম এবং টাউনের লোকরা খেলায় দিত। আই বেট তোমার লাইফ হয়তো ভালো যায় নাই, তোমার জীবনে কখনো কোনো ফ্রেন্ডস হয় নাই, কারণ তুমি একটা মনস্টার। আর তুমি বলছো তুমি এই কান্ট্রিকে বাঁচাবা, এটা সব থেকে হাস্যকর জিনিস যেটা আমি এই পর্যন্ত শুনছি। চপার বলে, চুপ করো, আমার যদি কোনো ফ্রেন্ড নাও থাকে তারপর আমি ফাইট করতে পারি যেটার উপর আমার আস্থা আছে, আর যতক্ষণ ওই ফ্ল্যাগটা উঠতেছে ততক্ষণ আমি লড়বো। লুফি বলে, হ্যাঁ এটা সত্যি না, তোমার ফ্রেন্ড আছে, আমি তোমার ফ্রেন্ড, বুঝছো? আর লুফি ওয়াপলের উপর ক্র্যাশ করে। চপার বলে, স্ট্র হ্যাট, তোমার তো একদম প্যানকেকের মতো একদম চ্যাপ্টা হয়ে যাওয়ার কথা। কিন্তু লুফি দাঁড়িয়ে বলে, হয়তো, কিন্তু আমার ক্ষেত্রে সেটা না, কারণ আমি একটা রাবার ম্যান। লুফির পরে ওই চপারকে ওই দুই মুখলা লোককে ফাইট করতে বলে আর লুফি ওয়াপলের সাথে ফাইট করতে যায়। চপার বলে, আমার নাম হলো টনি চপার, এটা আমাকে ডক্টর হিরো লোক দিছে, আর ডক্টর ফ্ল্যাগকে অসম্মান করলে আমি তাকে কোনোভাবে মাফ করবো না। তখন ওই চপার একটা বল বের করে আর বলের রাম্বল বল। রাম্বল বলের এফেক্ট 3 মিনিট পর্যন্ত থাকে, আর এতটুকুই এনাফ আমার তোমাকে হারানোর জন্য। ওরা বলে, 3 মিনিট? তুই আমাদের 3 বছরও হারাতে পারবি না। আর চপার রাম্বল বল খেয়ে ফেলে। চপার আগায় যায় আর ওয়াক পয়েন্ট লেগ বুস্টের মাধ্যমে একটা ট্রান্সফরমেশন করে। ওরা বলে, খালি একটা ট্রান্সফরমেশন, আমরা আরো কিছু এক্সপেক্ট করতেছিলাম, তুমি একটা জোনটায় ডেভিল ফ্রুট ইউজার ছাড়া কিছুই না, যেরকমটা ডালটন। ওরা চপার হেভি পয়েন্ট ওয়েট রেস করে মানুষের মতো লম্বা হয়ে যায়। ওরা বলে, একই জিনিস, আমরা অলরেডি তোমার জোন টাইপের 3টা ট্রান্সফরমেশন দেখে ফেলছি, যেটা নর্মালি জোন টাইপ ডেভিল ফ্রুট ইউজাররা ইউজ করে থাকে। অর্থাৎ জোন টাইপ ডেভিল ফ্রুট ইউজারদের সাধারণত 3 ধরনের ট্রান্সফরমেশন থাকে। তখনই চপার জাম্পিং পয়েন্ট জাম্প বুস্ট ইউজ করে
করে আর ওরা আরেকটা ট্রান্সফরমেশন হয় আরো অনেক জোরে লাভ দেয়। ওরা বলে এটা আবার কি ফর্ম, পরেও আবার হার্ড পয়েন্ট ফর বুস্ট হয়ে যায়, আরো বড় একটা বলের মতো হয়ে যায় যেখানে একটা বাড়ি মারার পরও কিছু হয় না, অর্থাৎ চপারের আরো একটা ফর্ম। ওরা বুঝে না চপার এগুলা কি করতেছে। চপার তখন বলে রাম্বল বল ওর 5 বছরের রিসার্চের ফল, যেটা জোয়ান টাইপ ডেলফুড ইউজারদের আরো 4টা এডিশনাল ট্রান্সফরমেশন আনতে সক্ষম করে, অর্থাৎ চপার এখন টোটাল 7টা ফর্ম ইউজ করতে পারে। লুফি তো পাগল হয়ে যায়, সে একটা টকিং রেইনডিয়ার যার 7টা ফর্ম আছে। তখন চপার আবার একটা ট্রান্সফরমেশন করে আর্ম পয়েন্ট আর্ম বুস্ট করে আর ওর মাসল বেড়ে যায় আর ওয়াপর লোকের ওয়েপেন গুলো ভেঙে দেয়। পরে ওরা এক্স নিয়ে চপারের উপর অ্যাটাক করতে থাকে আর এভাবে ওদের ফাইট চলতে থাকে। চপার পরে ওদের উইক স্পট খুঁজে পায়, ও ওদের দিকে নিশানা করে আর লুফি মনে করে এটা একটা বিম। সানজি বলে না ও কোনো বিম মারবে না। লুফি বলে না ও মারবে, অনেক বড় একটা বিম মারবে। আর এই বলে ওরা ঝগড়া করতে থাকে আর ওয়াপল লক্ষ্য করে যে ক্যাসেলের দিকে কারোর কোনো অ্যাটেনশন নাই, তো ওয়াপল চুপে যাবে ক্যাসেলের ভিতরে ঢুকে পড়ে। চপারের উপর ওরা আবার অ্যাটাক করতে যায় আর চপার ফাইনালি ওর উইক পয়েন্টটা খুঁজে পায়, যেটা হলো থতমা। চপার ওদের সামনে লাভ দেয় কিন্তু পরে ওরা চপারকে খুঁজে পায় না আর দেখে চপার ওদের নিচেই বরফের মধ্যে, আর দেন অনেক জোরে ওদের থতমায় মারে আর চপার ওদের হারিয়ে দেয়। এদিকে লুফি ওরা লক্ষ্য করে যে ওয়াপল এখানে নাই আর হয়তো ক্যাসেলের ভিতরে ঢুকে গেছে। এদিকে ওয়াপল এই ক্যাসেলকে দেখে তো অনেক রেগে যায়, কারণ পুরা ক্যাসেলে বরফ দিয়ে ভরা। এই ক্যাসেলের অবস্থাটা করছে কি, এদিকে নামি ওখান থেকে বের হতে চায় কারণ এখানে প্রায় অনেক সময় চলে যাচ্ছে আর ভিভিকোর কিংডমে পাঠাতে হবে। আর যেহেতু ডক্টর রিন এখানে নাই তাই হয়তো লুকা এখান থেকে চলে যেতে পারবে, কিন্তু ও দরজা খুলে দেখে ওয়াপলকে। এখন নামি তো ওয়াপলকে এর আগে দেখেই নাই, কারণ শিপের মধ্যে নামি রুমের মধ্যে ছিল। তো নামি বলে এই হালাইকে। ওয়াপল হাসতে থাকে আর বলে ওয়েল ওয়েল আর একটা স্ট্র হেড হয়তো। নামি বুঝতে পারে ও হয়তো ফ্রেন্ডলি না। নামি তখন বলে হ্যাঁ স্ট্র হেড ওটা মানে কি? আই এম সরি স্যার, আপনি কি বলতেছেন আমি ঠিক মতো বুঝতেছি না। ওয়াপল বলে কি আমি কি ভুল তাহলে? নামি বলে হ্যাঁ আমি শুধু একটা ট্রাভেলার যে এখান থেকে যাচ্ছিলাম। ওয়াপল বলে ও। নামি বলে ঠিক আছে তাহলে আমি যাই। আরো যেতে থাকে কিন্তু ওয়াপল তখনও এখানে উঠে আসে আর বলে মিথ্যু, আর নামির পিছে পড়ে যায়। নামি সিঁড়ি দিয়ে নেমে পড়ে কিন্তু ভোটকা ওয়াপল সিঁড়ি দিয়ে নামতে পারে না, কারণ ও আটকে যায়। পরে ও নিজেকে নিজেই খেয়ে ফেলে আর খালি মুখ নিয়ে নিচে নেমে পড়ে। পরে আবার নিজের বডি রিস্টোর করে, যেখানে নামি ওয়াপলের কোমরে একটা চাবি দেখতে পারে। ওয়াপল নামিকে প্রায় ধরেই ফেলে কিন্তু লুফি তখনই এসে ওয়াপলকে লাথি মেরে দেয়। নামি লুফিকে দেখে রেগে যায় আর বলে আমি তোমাকে খুন করার আগে তুমি বলবা যে আমি তোমাকে যে কোটটা দিয়েছি সেটা একদম ছিঁড়াফাটা কেন? তোমার কি কোনো আইডিয়া আছে আমি এই কোটের জন্য কত ব্যারি দিছি? 28,800 ব্যারি। লুফি বোঝানোর চেষ্টা করে যে ওর কোনো দোষ নাই। নাই বলে ঠিক আছে আমি তোমাকে মাফ করতেছি, আমি এমনিও জানতাম তোমার ওটা দিলে ওটা ঠিকমতো টিকবে না, তাই তুমি আমার ইউজুয়াল ইন্টারেস্ট অনুযায়ী 300% আমাকে ব্যাক দিবা, যেটা প্রায় 100,000 ব্যারি হয়ে যায়। লুফি বলে কি তোমাকে আমাকে আগে বলা উচিত ছিল, তাহলে আমি হয়তো নিতাম না। আর না আমি হাসতে থাকে। ওয়াপল তখন উঠে বলে আমি এখনো এখানে আছি। লুফি বলে ও তোমার এখনো পাশে লাথি খাওয়া বাকি আছে? ওয়াপল বলে আমি তোর পাশে লাথি মারবো, আমার পিছে এই কিংডমের আর্সেনাল আছে যেখানে অ্যাডভান্স থেকে অ্যাডভান্স টেকনোলজির ওয়েপন্স আছে, আর যেটার চাবি শুধুমাত্র আমার কাছে আছে। আমাকে শুধু ওই ওয়েপন গুলো সব খেয়ে ফেলতে হবে আর তারপর আমার মাঞ্চ ফ্রুটের পাওয়ারে ওই সকল ওয়েপন আমার বডির অংশ হয়ে যাবে, আর তখন তোরা বুঝবি খেলা। কিন্তু তখনও লক্ষ্য করে যে ওর কোমরে ওই চাবিটা নাই আর ওর কথা বন্ধ হয়ে যায়, আর তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে আর লুফি ওয়াপলের পিছে যায়। তখন দেখা যায় ওই চাবিটা নামির কাছে। এখন ও তো মনে করছিল এই চাবিটা ক্যাসেলের ট্রেজার ভল্টের চাবি, কিন্তু কি নাকি অস্ত্র রাখার ঘরের চাবি। এদিকে সানজি দেলাবোকার মতো হাঁটতে হাঁটতে নামির কাছে আসে। নাই বলে সানজি তোমার কি হয়েছে, তুমি এভাবে হাঁটতেছো কেন? সানজি বলে আমি এখন একদমই ঠিক হয়ে গেছি, বিশেষ করে যখন তোমার এই দুইটা জিনিসগুলো দেখলাম, আর আমি তোমার মনের মাঝে আমার মাথা রাখলে আমি আরো ভালো হয়ে যাব। নাই বলে না। ওয়াপল পরে ওই ক্যাসেলের একদম উপরে উঠে আসে আর বলে এদের সবাইকে ড্রাম কিংডমের আলটিমেট ওয়েপন দিয়ে তাহলে খতম করতে হবে, যে একটা 7 ব্যারেল ক্যানন থাকে। ওয়াপল লুফির উপরে ক্যাননটা মারতেই যায় কিন্তু ওই ক্যাননটা কাজ করে না, কোনোভাবে ওটা চালাতে পারে না আর অবস্থা আবার খারাপ হয়ে যায়। ও দেখতে পারে ক্যাননের মুখে পাখির বাসা, যেগুলা ছিল স্নোবার্ড। লুফি তখন ওয়াপলের উপর হাসতে থাকে আর ওয়াপল চিল্লাতে থাকে। এদিকে চপারকে দেখানো হয় যে ডক্টর রিনকে বলে ডক্টর রিন ওই ছেলেটা কি বললো তা কি শুনছেন? ও আমাকে নিজের ফ্রেন্ড বলছে,
এদিকে টাউনের সব লোকরা গিয়ে আস্তে ওই রোপটার কাছে চলে আসে যেটা ডক্টর কুরিয়ারের বাসার সাথে বাধা ছিল। ওরা ওই রোপটা ইউজ করে পাহাড়ের উপর উঠতে থাকে, কিন্তু ওরা যেটাতে করে যাচ্ছিল সেখানে লোক দিয়ে একদম ভরা থাকে, যার কারণে ওটা আস্তে আস্তে যায়। উসা অর্ডার দেয়, তুমি জলদি প্যাডেল চালাও, জোরে জোরে। আর এদিকে ডলটন ওয়াপলের কথা ভেবে একদম রাগ হতে থাকে। যেখানে ডক্টর হিরো লুক মারা যাওয়ার পর ওয়াপল বলেছিল যে তুমি বলতেছো বোকাচোদাদের ঠিক করার মতো কোনো মেডিসিন নাই, তুমি কি আমাকে বোকাচোদাদের রাজা বলতেছো? তুমি কি নিজে কোনো হিরো মনে করো যে আমার প্রজাদের পক্ষ থেকে কথা বলো? আমার হাসারা, তুমি একটা চাকর। আর ডালটনকে জেলে ঢুকে বলে 1 সপ্তাহ জেলে থাকলে তোমার মাথার সব বুদ্ধি খুলে যাবে। আর হাসতে থাকে। আর এরকম আরো কত কথা। এদিকে ওয়াপল স্নোবার্ডস এর দিকে তাকায় বলে যে তুইও আমার উপর হাসি ঠাট্টা করতেছস, আর স্নোবার্ডস গুলোকে খেতে যায়। লুফি তখনই ওয়াপলের মুখ ধরে ফেলে যে এটা কোনো ম্যাটার করে না যে তুমি কোনো রাজা কিনা বা তুমি কোনো দেবতাই বা কিনা, এটাতে কোনো যায় আসে না যে তুমি মহান কি মহান না। তুমি যাই বলো না কেন আমি তারপর তোমার পাছা লাথি মারবো। ওয়াপল বলে তাই স্ট্র হ্যাট, ড্রাম কিংডম ওয়ার্ল্ড গভর্নমেন্টের একটা মেম্বার, তুমি কি যাও না এটার মানে কি? আর তাছাড়া আমি এখানকার কিং। লুফি বলে যেরকমটা আমি বললাম, রাজা কি রাজা না এটা আমার কোনো যায় আসে না, আমি তোর পাছা লাথি মারবো। ওয়াপল তখন বড় মুখ করে ফেলে আর ওর জিব্বা ক্যানন হয়ে যায় আর লুফির উপর ক্যানন মেরে দেয়। আর এদিকে ডালটনকে দেখানো হয় যে মনে করতে থাকে যে ওয়াপল কিভাবে সব ডক্টরদের হান্ট করেছিল, যে ওর পক্ষে আসে নাই তাদেরকে মেরে ফেলেছিল বা এই কান্ট্রি থেকে বের করে দিয়েছিল। আর হিরো লোকের কথা মনে করতে থাকে আর ও ডায়নামাইট বের করে আর সবাইকে সতর্ক করে যে ও লড়াই শুরু করার পর অনেক এক্সপ্লোশন হবে, অর্থাৎ ডালটন হয়তো নিজের জানও দিয়ে দিতে পারে। তো এদিকে দেখানো হয় যে লুফি ওয়াপলের অ্যাটাকে বেঁচে গেছে কারণ ও সময়ের মতো লাফ দিয়ে ফেলেছিল আর ও ওয়াপলের পিছে চলে আসে আর ওয়াপলকে ধরে নিজের বডি অনেক জোরে জোরে ঘুরিয়ে ওর পা দিয়ে ওয়াপলকে ধরে আর ওয়াপলকে ছাদের উপর মারে, যেখানে ছাদ ভেঙে ওয়াপল বেরিয়ে যায় আর ও ডক্টর হিরো লোকের পতাকা দেখতে পারে। এদিকে ডক্টর রিন বলে যে মনে হচ্ছে এটা হয়তো ফাইনালি শেষ হচ্ছে। লুফি ওয়াপলের কাছে চলে আসে, ডালটন দেখে উপরে কিছু একটা হচ্ছে। লুফি ওর হাত অনেক পিছে নিয়ে নেয়। ওয়াপল ভয়ে বলে ওয়েট, আমি তোমাকে অনেক উঁচু একটা পজিশন দিব। ওয়াপল বলে ফাইন, আমি তোমাকে ভাইস কিং বানাই দিব। আর লুফি গাম গাম বাজুকা ইউজ করে ওয়াপলকে একদম আকাশে উড়ায় দেয় আর ওয়াপল ড্রাম কিংডম থেকে অনেক দূরে চলে যায়। তো ড্রাম কিংডম আলটিমেটলি একটা স্কল আর ক্রস বোনের দ্বারা ডিফিটেড হয়। এদিকে ডালটন এবং সবাই ওইখানে চলে আসে আর লুফি জোরো এবং উসবের উপর ক্র্যাশ করে। জোরোর আউটফিট দেখে মনে করছিল ওয়াপলের লোক, কিন্তু আসলে না। লুফি বলে তোমরা এখানে আসছো আমি অনেক ভালোই লাগতেছে। জোরো তুমি এখানে আসতে পারবে এটা স্বাভাবিক, তো উসব তুমি পাহাড়ে চড়ার মতো কাজ করলে কিভাবে? উসব ভাব নিয়ে থাকে। কিন্তু ভিভি এসে বলে আমরা অ্যাকচুয়ালি একটা রোপ ওয়ে কার্টে করে আসছি। ও জিজ্ঞাসা করে নামি এবং সানজি কেমন আছে। লুফি বলে ওরা একদমই ঠিক আছে। ভিভি আশ্বাস পায় আর জোরো তখন জিজ্ঞাসা করে তো তুমি ওই উপরে কি করতেছিলে? লুফি বলে রাজার পাশে লাথি মারলাম। ডালটন এটা শুনে ফেলে আর বলে তাহলে কি আকাশ দিয়ে যে উড়ে যাচ্ছিল ওইটা ওয়াপল ছিল? তুমি ওকে হারাইছো? আর ওর যে দুটো চাঙ্গপাঙ্গ ছিল ওদের কি হলো? লুফি বলে ও ওই রেইনডিয়ার ওকে হারাইছে। ডালটন বলে কি? লুফি দেখে ওসবকে জানায় হে ওসব, আমি একটা নতুন ফ্রেন্ড বানাইছি, ও একটা রেইনডিয়ার। চপার দূর থেকে লুকায় থাকে আর ডালটন চপারকে দেখে বিশ্বাসই করতে পারে না যে এটা তুমি। ওর আগের কথাগুলো মনে পড়তে থাকে। ডালটন বলে নীল না, তুমি কখনোই হার মানো নাই আর ফাইট করে গেছো, বিশ্বাস করে গেছো যে এই দেশটা কি হতে পারে। ডালটন মাথা নত করে আর বলে থ্যাঙ্কস টু ইউ ড্রাম কিংডম এখন আবার পুনরুজ্জীবিত হতে পারবে। টাউনের লোকরাও তখন এখানে চলে আসে আর চপারকে দেখে ভয় পেয়ে যায় যে এটা কি, এটা একটা মনস্টার। ডালটন বলে না ওকে শুট করো না, ওসব বলে এটা একটা ইয়েতি। আর চপার ভয় পেয়ে ওইখান থেকে দৌড় দেয়। লুফি ওসবকে ঘুষি মারে আর বলে যে ও আমার ফ্রেন্ড আর তোমরা ওকে ভয় পাই দিছো। লুফি চপারের পিছে যায় আর ওকে শান্ত করার চেষ্টা করে। ডক্টর কুরিয়ার পর ওইখানে আসে এবং ডালটনকে ক্যাসেলের ভিতর নিয়ে যেতে বলে যেন ও ট্রিট করতে পারে। নামি আর সানজি থেকে লুকায় থাকে কারণ সুযোগ পেলে ওরা ওখান থেকে বের হয়ে যাবে, নাহলে ওরা ওদের ওখান থেকে যেতে অনেক লেট হয়ে যাবে। কিন্তু কুরিহা ওদেরকেও খুঁজে বের করে এবং ওদেরকে মেডিকেল ওয়ার্ডে যেতে বলে। কুরিহা ওদের আবার ট্রিটমেন্ট করে এবং পরে ডালটনকে সে জিজ্ঞেস করে যে তুমি হয়তো অবশ্যই জানো যে আর্সেনালের চাবি কোথায়। ডালটন বলে ওয়াপল সবসময় চাবি ওর কাছেই রাখতো আর হয়তো ওই চাবি পাওয়া যাবে না। নামি তখন ডক্টর রিনকে বলে ডক্টর রিন আমাদের ট্রিটমেন্ট করার জন্য আপনার যে ফি সেটা কি মাফ করতে পারেন আর আমাকে এখন ডিসচার্জ করে দিতে পারেন। ডক্টর কুরিহা কোনোভাবে রাজি হয় না, কিন্তু নামি তখন আর্সেনালের চাবি দেখায়
দেয় আর বলে এটাই তুমি চাও তাই না? ডাল্টন অবাক হয়ে যায়, তোমার কাছে চাবি কিভাবে? নামি বলে এটা আমি চুরি করছি। ওরে চাবি নিয়ে বলে ঠিক আছে, তোমাকে আমার ডক্টরের ফি দেওয়া লাগবে না, কিন্তু তোমাকে এখন ডিসচার্জ করা যাবে না, তো তোমাকে রেস্ট নিতে হবে। নামি তখন বলে তাহলে কোনো ডিল নাই, চাবি ফেরত দাও। ওরা তখন নামিকে ইনডাইরেক্টলি বলে যে এইভাবে হয়তো ওরা এখান থেকে পালাতে পারবে, কিন্তু তার মানে এই না যে ওরা পালাবে। তো না পালাইতে চপার এদিকে ক্যাসেলের ছাদে চলে আসে এবং নিজের সাথে কথা বলতে থাকে, কিন্তু লুফি তখনও খুঁজতে থাকে। উসো এবং জোরো বলে যে রাখো, এখন ও হয়তো পাইরেট হতে চায় না, তাই ওর উপর চাপা যেতে পারো না। কিন্তু লুফি বলে আমি চাই ও আমাদেরকে জয়েন করুক আর একটা পাইরেট হোক। জোরো চেতে যায় তুমি চাও বলে যে এটা হবে এরকম না। চপার এদিকে বলে এরকম না যে আমি ওদের সাথে যাইতে চাই না, কিন্তু আমি যাব না, আমি যেতে পারবো না, আমি ওদের মতো না, আমি মানুষের মতো না। চপার এখানে চলে আসে, এদিকে নামি আর ভিভি সানজিকে ধরে নিয়ে আসে। লুফি এদিকে চপারকে বলে তুমি আমাদের শিপে চলে আসো আর পাইরেট হয়ে যাও। চপার বলে আমি পারবো না। লুফি বলে অবশ্যই তুমি পারবা, অনেক মজা হবে, আমরা অনেক অ্যাডভেঞ্চারে যাব। চপার বলে আমি একটা হিউম্যান না, আমি একটা রেইনডিয়ার, আমার হাতও নর্মাল মানুষের মতো না, তুমি দেখতেছো না আমার একটা নীল নাকও আছে। চপার বলে ওকে, হয়তো আমি পাইরেট হতে চাই, কিন্তু আমি তোমাদের মতো হতে পারবো না, আমি হিউম্যান না, আমি একটা মনস্টার, আমি কোনোভাবে একটা পাইরেট হতে পারবো না, দেখতে পারতেছো না? আমি শুধু বলতে চাই থ্যাংক ইউ, আমি অ্যাপ্রিসিয়েট করি যে তুমি আমাকে তোমার শিপে ইনভাইট করতেছো, এটা অনেক নাইস ছিল, তাই থ্যাংক ইউ, কিন্তু তুমি যদি চাও তাহলে এখানে তুমি আবারও আসতে পারো। কিন্তু লুফি চিল্লায় বলে শাট আপ আর চলো। চপারের চোখে কান্না চলে আসে আর চপারও কান্না করে দেয়। চপার পরে ডক্টর রিনকে বিদায় জানাতে আসে। চপার কুরিয়াকে এসে বলে যে আমি একজন পাইরেট হব আর আমি অন্য সবার সাথে এখনই রওনা দিচ্ছি, আমি সমুদ্রে যাচ্ছি, আমি একটা পাইরেট শিপের ডক্টর হব আর আমি সব জায়গায় ট্রাভেল করব। কিন্তু ডক্টর রিন চেতে যায় এবং ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে যায় যে ও কিভাবে চপারকে মেডিকেল সম্পর্কে সবকিছু শিখিয়েছে, ওর কি কৃতজ্ঞতা বলতে কিছু নাই। অর্থাৎ এক কথায় চপারকে ওখানেই থাকতে বলে। ডক্টর কুরিয়া বলে একটা রেইনডিয়ার সমুদ্রে চলে যাচ্ছে অ্যাডভেঞ্চারের জন্য, একটা রিডিকুলাস জিনিস যেটা আমি শুনছি। চপার বলে হ্যাঁ হয়তো আমি রেইনডিয়ার, কিন্তু আমি একজন ম্যান। কিন্তু তাও ডক্টর কুরিয়া মানে না এবং বলে যদি ওকে যেতেই হয় তাহলে ওকে পার করে যেতে হবে। চপার বলে ডক্টর রিন আপনি কি দেখছেন না এই পাইরেটস গুলা, তারা আমাকে পছন্দ করে। কুরিয়া চপারকে অ্যাটাক করতে থাকে আর বলে যে তুমি এখানেই থাকতেছো, আর চপার পালাতে থাকে। এদিকে টাউনের লোকরা ক্যাসেলের মধ্যে বিভিন্ন জায়গায় ক্যানন লাগাতে থাকে। এদিকে চপার ডক্টর রিনের কাছ থেকে পালাতে পালাতে ডক্টর রিনের কার্ট নিয়ে চলে আসে। ডক্টর রিন পিছন দিয়ে বলতে থাকে যে তুমিও কি ওই হিরো লোকের মতো একটা ফ্যান্টাসিতে থাকতেছো যেখানে তোমাদের স্বপ্ন পূরণ হবে না? কিন্তু চপার বলে না আপনি রং, ডক্টর কোনো ফ্যান্টাসিতে ছিল না, তার রিসার্চ কমপ্লিট হয়ে গিয়েছিল। আর চপার লুফি ক্রুদের কাছে চলে আসে যেখানে ডক্টর কুরিহাও ওদের পিছে থাকে। চপার সবাইকে ডক্টর কুরিহার কার্ড বা স্লেতে বসতে বলে। ডক্টর কুরিহার যেতে দেওয়া দেখে ওরা সবাই ওই জায়গা থেকে পালায় আর রোপ ওয়েতে চপার ওদেরকে নিয়ে যায়। চপার মনে করতে থাকে যে ডক্টর রিন কিভাবে ওকে মেডিসিন সম্পর্কে সবকিছু শিখিয়েছে এবং ডক্টর রিনও সেটা মনে করতে থাকে। ওরা সবাই পাহাড়ের নিচে চলে আসে। ডাল্টনের সে দিয়ে কুরিহাকে বলে তোমার কি আসলে মনে হয় এটাই বেস্ট ওয়ে ছিল গুড বাই বলার? ডক্টর রিনের চোখে পানি থাকে যেখানে ও বলে ও স্যাড গুড বাই পছন্দ করে না। চপার এদিকে হিরো লোকের কথা ভাবতে থাকে যে হিরো লোকের রিসার্চ কোনো ফ্যান্টাসি ছিল না, ও রিসার্চ কমপ্লিট করেছিল, তাই ডক্টর করে ভুল বলতেছে। ডক্টর হিরো লোক ওকে রিসার্চের ব্যাপারে মিথ্যা কথা বলতে পারে না। যে একটা পাইরেট ফ্ল্যাগ উঠায় তার জন্য কোনো কিছু ইম্পসিবল না। তখন এদিকে ক্যাসেলে অনেকগুলো ক্যানন রেডি হয় আর কুরিয়া বলে ফায়ার। টাউনের সব লোকরাও বাইরে চলে আসে যে হচ্ছেটা কি, ক্যাসেল থেকে এরকম ক্যানন মারতেছে কেন। আর এদিকে সকল ক্যানন মারার পরে ওরা ক্যাসেলের লাইট জ্বালায় আর চপার দেখতে পারে আর সবাই অবাক হয়ে তাকায় থাকে। অ্যাবসলিউটলি অ্যামেজিং একটা জিনিস। কুরিয়া বলে কে যেন ওই হিরো লোক কি ভাবতেছিল, যেখানে হিরো লোক ডক্টর কুরিয়াকে বলেছিল ওর এই রিসার্চের এই ডাস্ট কোনো নর্মাল ডাস্ট না, এটা ম্যাসিভ অ্যামাউন্টে করতে পারলে বরফের সাথে মিশে এটা আকাশ থেকে পিঙ্ক হয়ে নামবে। যেখানে চপার এটা দেখে কান্না করে দেয় আর দেখা যায় চেরি ব্লসমস, একটা বরফের কান্ট্রিতে চেরি ব্লসমস। আর আমরা ডক্টর হিরো লোকের অনেক কথা শুনতে পারি আর এটাই ডক্টর কুরিয়ার বিদায় থাকে, যেখানে বলে হ্যাভ এ সেফ ট্রিপ মাই স্টুপিড সান। দেখানো হয় চপারকে লুফির শিপে, যেখানে ওরা সবাই মজা করতে থাকে, যেখানে ওরা চপারকে দিয়েও মজা করায়। নামি বলে এত চিন্তা করো না, তোমার নতুন ফ্রেন্ডরা একদমই ক্রেজি টাইপের লোক।
এদিকে কারুর অবস্থা খারাপ থাকে, কারণ কারু পানির মধ্যে বরফের মতো পড়ে থাকে। জোরো বলে এই পাখিটা শিপ থেকে হয়তো পিছলা খায় পড়ে গেছে। চপার কারুর কথা শুনে বলে যে জোরো নামে একজন নদীতে সাঁতার কাটতেছিল আর হঠাৎ করে গায়েব হয়ে যায়, তাই ও অনেক চিন্তায় পড়ে যায় আর ও জোরোর পিছু পিছু নদীতে ঝাঁপ দেয়, আর এইভাবে ও বরফ হয়ে গেছিল। নামি জোরোর মাথায় ঘুষি মারে। তো এখান থেকে বোঝা যায় চপার অ্যানিমেল ল্যাঙ্গুয়েজও বুঝতে পারে, কারণ ও টেকনিক্যালি একটা হাফ অ্যানিমাল, তাই ও অ্যানিমেলের সাথে কথা বলতে পারে। নামি বলে ওয়াও চপার, তোমার মেডিকেল স্কিলের পাশাপাশি তুমি অ্যানিমেলের সাথেও কথা বলতে পারো। চপার নিজের ফিলিংস হাইড করতে পারে না। এদিকে জোরো বলে কি কিসের মেডিকেল স্কিলস? নামি বলে চপার একটা এক্সেলেন্ট ডক্টর, আর ডক্টর কোরিয়া মেডিসিন সম্পর্কে যত কিছু আছে সবকিছু চপারকে শিখিয়েছে। বাকি ক্রুমেটরা তো বিশ্বাসই করতে পারে না যে কি চপার তুমি আসলে একটা ডক্টর। ও নামি বলে লুফি, তুমি যদি এটা নাই জানতে তাহলে তুমি কিভাবে চপারকে আমাদের সাথে জয়েন করার কথা বলতেছিলে? ও বলে একটা কথা বলা ট্রান্সফর্ম হতে পারে এরকম একটা রেইনডিয়ার মনস্টার। সানজি বলে ব্যাক আপ ফুড। চপার তখনই মনে পড়ে যে ও তোর মেডিকেল ব্যাগ ক্যাসেলে রেখে আসছে, যেখানে ওর সকল মেডিকেল টুলস আছে। নামি বলে মেডিকেল ব্যাগ এটা না? চপার বলে এটাই তো আমার ব্যাগ, কিন্তু কিভাবে এখানে? নামি বলে এই ব্যাগটা তো স্লের মধ্যে আগে থেকে ছিল। চপার বলে কিভাবে? আমি তো এটা ওখানে রাখি নাই। তখন ও বুঝতে পারে যে ডক্টর কুরেহা আগে থেকে ওইখানে চপারের ব্যাগ রেখে দিয়েছিল। নামি বলে এটা অ্যামেজিং। ডক্টর রেন হলো চপার ডিসাইড করার আগে থেকেই জানতো যে চপার কি করবে, তাই সে আগে থেকে সকল প্রিপারেশন নিয়ে রেখেছিল। পরে ডক্টর কুরিয়ার ব্যাপারে কথা বলার পর পিপের অবস্থা দেখানো হয়, যেখানে এক একজন এক এক রকম উড়নচণ্ডী হয়ে আছে, যেন সবাই ক্রেজি, কিন্তু ও এর আগে এত মজা করে নাই। আর ওরা ড্রাম আইল্যান্ড থেকে চলে যায়। এদিকে ডক্টর কোরিয়া এবং ডাল্টন চপারের ব্যাপারে কথা বলতে থাকে, আর কোরিয়া বলে জিজ্ঞাসা করে যে ওয়াপল এবং ওর লোকরা যে এখান থেকে এখন চলে গেল, তো এখন তোমাদের নেক্সট স্টেপ কি? ও বলে ওয়াপলের লোকের মধ্যে আমিও আগে ছিলাম, আর আমি ওয়াপলের আন্ডারে কাজ করতাম, তাই আমিও এই কিংডমের করাপশনের জন্য দোষী। তাই আমি ভাবছিলাম সবকিছু শেষ হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব, কিন্তু এখন মনে হয় আমি এখান থেকে চলে গেলে এই কিংডমটা আবার নতুন করে রিবিল্ড হতে সমস্যা হতে পারে, তাই আমি এখানকার সবার সাহায্য করব। কোরিয়া বলে ওয়েল, আমার কাছে মনে হয় তোমার কাছে অবশ্যই এই দেশটা দেখাশোনা করে রাখার জন্য হৃদয়ের শক্তি আছে। ডলটন বলে হৃদয়ের শক্তির কথা যদি বলতে হয় তাহলে আমি একবার একটা মেয়েকে দেখেছিলাম যে প্রায় 10 বছরের মতো ছিল, আর দেখানো হয় হোলি ল্যান্ড ম্যারিজিও আছে, যেখানে গভর্নমেন্টের ওয়ার্ল্ড সামানিং করা হয়, অর্থাৎ গভর্নমেন্টের আন্ডারে যে কান্ট্রিগুলো আছে সেই সব কিংডমের রাজাদের একটা মিটিং, যেখানে ডালটন ওয়াপলের সাথে গিয়েছিল। দেখানো হয় অ্যালাবাস্টার রাজা কোবরা নেফাতারিকে, এমন একটা কিং যাকে পুরো ওয়ার্ল্ডে তার কাইন্ডনেস এবং উইজডমের জন্য জানা যায়, যেখানে মিটিং এর মধ্যে ড্রাগনের ছবি দেখানো হয় আর বলে এই মানুষটা অনেক ডেঞ্জারাস, আর আমরা এই দুনিয়ার লিডার হওয়ার কারণে এর সম্পর্কে আমাদের সতর্ক থাকা উচিত। বলা যায় 5 থেকে 6 বছরের মধ্যে এমন একটা থ্রেট হয়ে দাঁড়াবে এটা আমাদের সবারই সমস্যা করবে। ওয়াপল এদিকে এসবের কোনো কেয়ার করে না, কারণ ওর কিংডম ওর রাজত্বে আছে, তাই ওর ড্রাগনের এগেনস্টে ওরা কি করবে না করবে ও কিছুই করবে না। অ্যালাবাস্টার রাজা কোবরা আবার যেতে চায়, কারণ ওয়াপল একটা রাজা হওয়ার রেসপন্সিবিলিটি নিচ্ছে না। পরে ওইখান থেকে বের হওয়ার পর ওয়াপল কোবরার মেয়েকে দেখতে পারে, যেটা থাকে ছোট্ট ভিভি। ওয়াপল ভিভির কাছে যায় আর অনেক জোরে ভিভিকে মারে আর বলে ও না, আমার হাত হয়তো স্লিপ হয়ে গেছে, সরি। ইগরাম যেতে যায়, কিন্তু ভিভি ইগরামকে আটকায় যে কিছু বলো না ইগরাম, আমি ঠিক আছি। ভিভি ব্যথা সহ্য করে আর ওয়াপলকে বলে আমাকে মাফ করবেন, আমি কোথায় আছিলাম তা দেখতেছিলাম না, যেটা দেখে ডালটন একদম অবাক হয়ে যায়, যেখানে এমন একটা সামিট চলতেছে যেখানে ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল কিংডমের রাজাগুলো একত্রিত হয়েছে, যেখানে একটু থেকে 19-20 হলে এক পুরো যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এখানে এই মেয়ে এরকম ঘটনা ঘটার পরও কিছু বলছে না, অনেক ইয়াং কিন্তু অনেক বুদ্ধিমতী। ওয়াপল এখান থেকে চলে যায়, ডালটন ওয়াপলের পক্ষ থেকে মাফ চায় আর ওখান থেকে যায়, যেখানে ভিভি অন্য একটা জায়গায় এসে ইগরামের কাছে কান্না করে, কারণ ওর অনেক ব্যথা করতেছে, যেখানে ইগরাম প্রাউড ফিল করে আর ডালটন এই কথাগুলো শুনতে থাকে। আর ওই প্রিন্সেসের হৃদয়ের শক্তি অনেক বেশি, যা এখনো চেঞ্জ হয় নাই। অর্থাৎ ডালটন ভিভিকে চিনতে পারে, যেখানে পরে ওয়াপলের 20টা ডাক্তারও আসে এবং এই কিংডমকে নতুন করে তৈরি করতে ডালটনের সাহায্য করতে চায়। তখন একটা লোক দৌড়ায় আসে আর বলে ডালটন জলদি এটা দেখো। ও বলে কি হয়েছে? ও দেখে লুফির বাউন্টি পোস্টার। ও বলে তুমি বলতেছো ওর মাথায় 30 মিলিয়ন ব্যারের বাউন্টি আছে, তার মানে ভালোই ডেডলি পাইরেট এরা। ও বলে তুমি এটা কোথায় পাইছো? তখন সে বলে যে আমি তোমাকে হয়তো এটা বলতে ভুলে গেছিলাম, কিন্তু প্রায় এটা সপ্তাহখানেক আগে হবে। একটা লোক আসছিল যে একটা র্যান্ডম ট্রাভেলার মনে হচ্ছিল,
আর আজব ভাবে ওই দিনকে কোনো স্নোফল হচ্ছিল না। এনিওয়ে, সে বলতেছিল যে সে ব্ল্যাক বিয়ার্ডের পেছে পড়ে আছে, যে আমাদের কান্ট্রিকে অরিজিনে ধ্বংস করছিল। আর যখন ও জানতে পারে যে ব্ল্যাক বিয়ার্ড অলরেডি এখান থেকে চলে গেছে, তখন ও আরেকটা কোয়েশ্চেন করে যে এখানে একটা স্ট্র হ্যাট পরাওয়ালা পাইরেট আসছিল কিনা। তো আমরা তো তখন জানতাম না, তাই তখন সে তার ওয়ান্টেড পোস্টার দেখায় আর বলে সে যদি রিসেন্টলি চলে আসে তাহলে তাকে একটা মেসেজ দিও যে আমি ওর জন্য অ্যালাবাস্টে 10 দিনের জন্য ওয়েট করব, ভুলো না। ওরা বলে দাঁড়াও, তুমি তো আমাদের তোমার নাম বললে না। ও হ্যাঁ, আমার নাম হলো এস, তুমি ওকে বললে বোঝা যাবে। আর ওখান থেকে চলে যায়। ডক্টর কুরেহা এদিকে লুফির পোস্টার দেখে আর ডলটনকে জিজ্ঞাসা করে তুমি কখনো গোল্ডি রজারের কথা শুনছো? গোল্ডি রজার? তুমি কি বলতে চাচ্ছ গোল্ড রজার? ও বলে হয়তো, এখন কেউ এটা বলে ডাকা হয়। কুরেহা বলে দেখে মনে হচ্ছে চপার যে পাইরেটের সাথে গেছে সে কোনো সাধারণ পাইরেট না, দিয়ের স্পিরিট এখনো বেঁচে আছে। অর্থাৎ পাইরেট কিং গোল্ড রজার, যার আসল নাম গোল্ডি রজার, অর্থাৎ ওর নামেও ডি আছে, আর লুফির নামেও মাঙ্কি ডি লুফি, অর্থাৎ লুফির নামেও ডি আছে। এদিকে পরের দিন দেখানো হয় যেখানে চপারকে ক্রকোডাইল, অ্যালাবাস্টা এবং সবকিছু সিচুয়েশন সম্পর্কে বলে। ওরা চপারকে ওয়ার্ডর সিস্টেম সম্পর্কে বোঝায়। এখানে গভর্নমেন্ট কিছু স্পেসিফিক পাইরেটসদের সাপোর্ট করে যারা অনেক পাওয়ারফুল, আর এদেরকে সাপোর্ট করার কারণ হলো এরা অন্যান্য পাইরেটসদের মারে, অর্থাৎ পাইরেটসদেরই খতম করতেছে, এরকম একটা সিস্টেম। আর লুফি ক্রকোডাইলের সাথে দেখা করার জন্য এক্সাইটেড। ক্রকোডাইলকে আবার অ্যালাবাস্টার হিরো মনে করে অনেকে, কারণ ক্রকোডাইল অ্যালাবাস্টার মধ্যে যত পাইরেটস আসতো সবাইকে খেদাই দিত, কিন্তু ওর কাজগুলো শুধু উপর উপর দিয়ে ভালো, আর ভিতর দিয়ে ও একটা খারাপ লোক যে অ্যালাবাস্টার নাগরিকদের ম্যানিপুলেট করতেছে যেন একটা সিভিল ওয়ার তৈরি হয়ে যায় আর পুরো কান্ট্রিও টেক ওভার করে ফেলে। এখন কেউই জানে না ক্রকোডাইল এরকম কেন করতেছে, আর লুফির এখন ওই ক্রকোডাইলকে হারাইতে হবে। তাই প্রথমে ওদেরকে আগে অ্যালাবাস্টা যেতে হবে এবং সিভিল ওয়ার আটকাতে হবে, আর ব্রুক ওয়ার্কসদের শেষ করতে হবে। ব্রুক ওয়ার্কস যেখানে এজেন্টস আর পার্টনার থাকে। সিস্টেমটা কমপ্লিকেট মনে হলেও একটু সিম্পল। এটা শুরু হয় মিস্টার জিরোকে দিয়ে, যে হলো ক্রকোডাইল, যেখানে এরপর টোটাল 12টা এজেন্টস আছে আর একটা অ্যানিমালের জোড়া যারা এদের উপর নজরদারি রাখে। আর প্রতিটা এজেন্টের জোড়া হিসেবে একটা ফিমেল এজেন্ট থাকে, যেখানে মিস্টার 1 এর জোড়া মিস ডাবল ফিঙ্গার, মিস্টার 2 এর আবার কোনো ফিমেল পার্টনার নাই, আর মিস্টার 3 হলো একটা ক্যান্ডেল ম্যান যাকে লিটল গার্ডেনে ওদের সাথে দেখা হয়েছিল, আর তার পার্টনার হলো মিস গোল্ডেন উইং। মিস্টার 4 এর জোড়া হলো মিস ম্যারি ক্রিসমাস, তাদের সম্পর্কে বেশি এটা জানা নাই। আর তারপরে নাকের ময়লা আলা মিস্টার 5 এর পার্টনার হলো মিস ভ্যালেন্টাইন। আর এই এজেন্ট গুলোর মধ্যে নাম্বার 1 থেকে 5 পর্যন্ত গুলোকে অফিসার এজেন্ট বলা হয়, যাদের কাছে ডেভিল ফ্রুট পাওয়ারও আছে, যাদেরকে ইম্পর্টেন্ট মিশনে পাঠানো হয়। আর বাকি এজেন্টরা বাকি অন্যান্য রকমের কাজ করে। আর যে অ্যানিমাল এজেন্ট আছে সেটা হলো মিস্টার 13 আর মিস ফ্রাইডে, যাদেরকে একসাথে আনলাকিসও বলা হয়, যেটা হলো পানিশমেন্ট স্কোয়াডের কাজ করে। আর এরপরে আরো যে কত এজেন্ট আছে তাদের সম্পর্কে বলে, অর্থাৎ প্রায় 2000 এজেন্ট আছে। এখন ওরা বলে ক্রকোডাইল যদি এখন অ্যালাবাস্টা টেক ওভার করতে চায় তাহলে ব্রুক ওয়ার্কস এর অন্যান্য যত সব এজেন্টরা আছে ওরাও হয়তো এতক্ষণে অ্যালাবাস্টার দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ব্রুক ওয়ার্কস এর সবাই এখানে থাকবে। এদিকে লিটল গার্ডেনের সিন দেখানো হয়, যেখানে মিস্টার 2 বন্ডলিকে দেখানো হয়, যেখানে ওরা মিস্টার 3 কে মারতে আসছে, কিন্তু ওরা এসে মিস্টার 3 কে খুঁজে পায় না। তাই বন্ডলি ঘাবড়ে যায় এবং বলে আমাদের মিশন জলদি কমপ্লিট করতে হবে, নাহলে মিস্টার 1 রে পরে আবার আমরা পাঠানো হবে আমরা খতম করার জন্য, কারণ আমি আমার মিশন কমপ্লিট করতে পারি নাই। আর মিস্টার 3 যেহেতু অ্যালাবাস্টার দিকে আসার কথা, তাই ওরা মনে করে মিস্টার 3 হয়তো অ্যালাবাস্টার দিকে গেছে, আর ওরা আবার অ্যালাবাস্টার দিকে শিপ চালায়। এদিকে দেখানো হয় ক্রকোডাইলকে, এখানে ক্রকোডাইল মিস অল সান্ড্রের কাছ থেকে জানতে পারে যে অ্যালাবাস্টার পাইরেটস অ্যাটাক করতেছে। এখন এরা সাহস কি করে হয়, ওরা কি জানে না এই আইল্যান্ডে ক্রকোডাইল আছে? মিস অল সান্ডে বলে এখন যেহেতু পুরো কান্ট্রি একটা খারাপ অবস্থা আছে, পাইরেটস বিভিন্ন জায়গা থেকে আসতেই পারে। ক্রকোডাইল ওই পাইরেটসদের খতম করতে চায়, কারণ ন্যাচারালি ও একটা পাবলিক ডিউটিও আছে। ওরা ওয়ারলর্ড, তাই সাধারণ জনতাকে অন্যান্য পাইরেটদের থেকে রক্ষা করা ওদের কাজ, কেননা ওরা সাধারণ জনতার জন্য হিরোস। আর এখানে ড্রাম আইল্যান্ড আর্ক শেষ হয়ে যায়। আবারও বলছি, আজকের ভিডিও ছিল কমপ্লিট স্টোরি অফ ওয়ান পিস পার্ট 11, যেখানে ড্রাম আইল্যান্ড আর্ক অর্থাৎ এপিসোড 78 থেকে 91 এর স্টোরি। নেক্সট শুরু হতে যাচ্ছে অ্যালাবাস্টা সাগার শেষ আর্ক অর্থাৎ অ্যালাবাস্টা আর্ক, অর্থাৎ এপিসোড 92 থেকে 130 এর স্টোরি। তো আজকের ভিডিওতে এতটুকুই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, যাতে করে যারা ওয়ান পিস এখনো দেখেনি তারা ওয়ান পিস অ্যাটলিস্ট স্টার্ট করতে পারে। আর আগের পর্বগুলো যদি তুমি না দেখে থাকো তাহলে অবশ্যই আবারও বলছি সেগুলো তোমরা আগে দেখে নাও, তাহলে তুমি পরের পর্বগুলো ডিলিট করতে পারবে। সেগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর অবশ্যই তোমরা কমেন্টে বলো যে আজকের ভিডিওটার কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি
ভালো লেগেছে। তোমাদের প্রত্যেকটা কন্টিনিউ করার কমেন্ট আমাকে এত বড় সিরিজ নিয়ে ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে, তাই অবশ্যই কমেন্ট করো। আর যদি তুমি এই চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনও ক্লিক করো, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার নোটিফিকেশনও পেয়ে যাও আর আমরা অনেক বড় একটা বাঙালি অ্যানিমে কমিউনিটি তৈরি করতে পারি। তো কথা হবে অন্য একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড টাটা।